তোমাদের মোটামুটি ভালো ধারণা হয়েছে আমি আশা করছি। এই চ্যাপ্টারের উপরে মনে হয় তিনটা আমাদের লেকচার নোট আছে। তিনটা নোটের আলোকে আমরা আজকে একটু ডিসকাশন অংশগ্রহণ করব। তো যেহেতু সিম্বলিক লজিক, নামের মধ্যে দুইটা অপশন তোমরা বুঝতে পারছো, যে একটা হলো লজিক নিয়ে এখানে আলোচনা করতে হবে, আর লজিকটা আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করব। বিভিন্ন সিম্বল বা প্যারামিটার বা ক্যারেক্টার অপারেটর দিয়ে আমরা আসলে এই লজিকটা আমরা এক্সপ্রেস করব বা স্টেটমেন্টগুলো লিখব। সেই জন্য এর নাম হলো সিম্বলিক লজিক। আর এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে তোমরা জানো যে আমরা ভাষা দিয়ে, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো কিছু যদি আমরা বর্ণনা করতে চাই, ডিসকাস করতে চাই, তো অনেক কিন্তু লেখা লাগে, অনেক কিছুর প্রয়োজন পড়ে, মানে অনেক বর্ণনামূলক যেটা লেখা, তার জন্য আমাদের কিন্তু অনেক সেন্টেন্স বা স্টেটমেন্ট লিখতে হয়। কিন্তু সেইগুলো যদি আমরা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, তা আমরা সেটা আমাদের কি হবে, ইজি হবে, বা আমরা আমাদের যে কম্পিউটার ভাষায় বলে স্টোরেজ এফিসিয়েন্সি, এটাও কিন্তু বাড়বে। যেমন ম্যাথমেটিক্সের টার্ম আমরা জানি, আমরা বিভিন্ন সিম্বল ব্যবহার করে লিখি, বিভিন্ন ইকুয়েশন ড্রাইভ করি, ওইগুলো যদি আমাদের বর্ণনা করতে হতো, তাহলে তার জন্য বিশাল একটা বর্ণনা, একটা রচনা বা এসে আমাদের লিখতে হতো, এবং অনেক ক্ষেত্রে দেখাচ্ছে সেটার প্রপার আমরা আন্ডারস্ট্যান্ডিংও সেখান থেকে পেতাম না। এটা হলো তার একটা প্রবলেম, ডেসক্রিপটিভ এসে। আমাদের কম্পিউটার সায়েন্সের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা সেই সব স্টেটমেন্ট সেন্টেন্স নিয়ে কাজ করব, এগুলো সবগুলোই আমরা লজিক দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। এই যে সিম্বলিক রিপ্রেজেন্টেশনে আমরা যাব, তার মানে আমরা যে মেশিন লার্নিং বা এআই বলি, এখানে যত ধরনের প্রোগ্রামিং পার্ট বা মডেল ডিজাইন আছে, আমরা সেগুলো সিম্বল দিয়ে আসলে রিপ্রেজেন্ট করতে পারবো। সেই জন্যই আমরা এই এআই এর একটা চ্যাপ্টার হিসেবে আমরা সিম্বলিক লজিক বা লজিকটা আমরা পড়বো। যত ধরনের লজিক আমরা আছে, তোমরা জানো ধাপে ধাপে আমরা সবগুলো কম্পিউটারাইজ করতে চলেছি বা করতে পারি অনেকগুলো। এর আমরা এআই এর বিভিন্ন লেভেলও আমরা পড়েছি, ন্যারো থেকে জেনারেল থেকে সুপার এআই পর্যন্ত। সেগুলো জানো যে ধাপে ধাপে আমরা যতগুলো লজিক আছে হিউম্যান রিলেটেড বা হিউম্যান যে লজিকগুলো ড্র করতে পারে, সেগুলো আমরা কম্পিউটারাইজ করছি এআই চ্যাপ্টারে। তো সেই জন্য আসলে এগুলোর আমাদের খুবই একটা ইম্পর্টেন্সই আছে এইখানে। তো আমরা আমাদের এই চ্যাপ্টারে সাধারণত আমরা ডিফারেন্ট টাইপস অফ লজিকগুলো আমরা দেখব, যে কত ধরনের লজিকগুলো আমরা হ্যান্ডেল করব। আসলে অনেক লজিক আছে, তার মধ্যে আমরা সেগুলো অলরেডি তোমরা পড়ে ফেলেছো লজিকগুলো, এবং সেই লজিকগুলো রিপ্রেজেন্ট করার জন্য তার যে সিনট্যাক্স, সিমান্টিক্স বা প্রসিডিউর আছে, রুলস আছে বা ইনফারেন্স রুলস আছে, সেগুলো আমরা কিন্তু এই চ্যাপ্টারগুলোতে পড়বো। এটা হলো আমাদের মূলত, আমরা টাইপসগুলো পড়বো, আমরা যত ধরনের টাইপসগুলো পড়বো, এবং সেইগুলো আমরা এক্সপ্রেস বা রিপ্রেজেন্ট করার জন্য তার সিনট্যাক্স, সিমেন্টিক্স বা প্রসিডিউর রুলস কি হবে, সেইগুলো নিয়ে কিন্তু এই পুরা চ্যাপ্টারে আলোচনা করা। এটা এই সিনট্যাক্সের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের সিম্বল, প্যারামিটার, এইগুলো আমরা ব্যবহার করেছি, সেইগুলো দিব। সিমেন্টিক্সগুলো তার মিনিং কি ধরনের হতে পারে, ট্রু ফলস হতে পারে কিনা, ট্রু হবে কিনা, ফলস হবে কিনা, বা এর বাইরে অন্য কোনো ভ্যালু হবে কিনা, সেইগুলো দেখবো। আর এইগুলো থেকে যদি নতুন নতুন আমরা স্টেটমেন্ট ড্র করতে চাই, তখন আমরা বিভিন্ন ধরনের রুলস, প্রসিডিউর এগুলো ব্যবহার করব আমাদের এই চ্যাপ্টারে। তো এখানে সেই বর্ণনায় এখানে দেখো দেয়া আছে, যা বললাম তাই, যে আমরা যদি লজিক পড়তে চাই, এই লজিক বিষয়ে এই সিমেন্টিক্স, এই মূলত এই প্রথম যে এই স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্লাইডেরই বর্ণনা পুরা চ্যাপ্টার জুড়ে। তার সিনট্যাক্স কি হবে, সিমেন্টিক্স কি হবে, আর ইনফারেন্স প্রসিডিউর কি হবে, এই তোমরা যে কোনো দেখো, যে কোনো এখানে তিনটা স্লাইড তোমাদের দিয়েছি, তিনটা স্লাইডের যে কোনো একটা পেজ বের করে দেখো, এই কোনো না কোনোটার সঙ্গে মিল হবে, হয় সেটা সিনট্যাক্স রিলেটেড বা সিমেন্টিক রিলেটেড, অথবা এই যে প্রসিডিউর, ইনফারেন্স প্রসিডিউর, এই রিলেটেড। এর বাইরে আর কিছুই নাই, এইগুলো কোনো না কোনোটা এই
তিনটা যে বুলেট পয়েন্ট দিয়ে আছে সিনট্যাক্স, সিমেন্টিক্স এবং ইনফারেন্স প্রসিডিউর এর কোনো না কোনো টার্মের সঙ্গে জড়িত। এই যত দেখবা সবগুলোই আমরা যা পড়াশোনা করছি এটা। তো লজিক কি? লজিক তোমরা দেখেছো, লজিক আসলে কিছুই না। লজিক আমরা যদি কোনো একটা স্টেটমেন্ট, সেন্টেন্স, তার যদি ট্রুথ ভ্যালু বের করতে পারি, সেই ট্রুথ ভ্যালু রিলেটেড হলো, সেটা হলো লজিক। লজিক ইজ কনসার্নড উইথ দ্য ট্রুথ ভ্যালু অফ এ স্টেটমেন্ট অর এ সেন্টেন্স। একদম বেসিক যদি সেটা লজিক হয়, সেই বেসিক লজিকের ট্রুথ ভ্যালু হতে পারে হয় ট্রু হবে অথবা ফলস হবে, অথবা 0 হবে অথবা 1 হবে। এইগুলো, এটা হলো তার হলো ট্রুথ ভ্যালু। আমরা যে ট্রুথ ভ্যালু বলি, আমরা সবাই ট্রুথ টেবিল অলরেডি পড়ে আসছি। এইগুলো নিয়েই ট্রুথ টেবিল, ডিজিটাল যে লজিক পড়েছি তার লজিকের একদম বেসিক লজিকটাই এই প্রিন্সিপালের উপরে, তার ট্রুথ ভ্যালু নিয়ে। সেজন্য তার নাম হয়েছিল ট্রুথ টেবিল। তার মানে তার দুইটা ভ্যালু হোল্ড করতে পারবে, সে হয় ট্রু ভ্যালু অথবা ফলস ভ্যালু, এটাকে বলা হচ্ছে তার ট্রুথ ভ্যালু। আর কোনো ভ্যালু নাই এই দুইটা বাদে। ট্রু এবং ফলসের বাইরে এই যে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, এরকম কোনো সম্ভাবনা নেই এই লজিক। এটা হলো সবচেয়ে বেসিক লজিক। এর বাইরেও আরো কিছু লজিক আছে যে সবসময় এই দুইটা ভ্যালু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না, তখন আমরা বিভিন্ন ধরনের লজিক ব্যবহার করি। সেগুলো ধাপে ধাপে আমরা পড়ব এগুলো। এখানে দেখো এক্সাম্পল দেয়া আছে সিম্বলিক লজিকের। এখানে দেখো আমাদের লজিক্যাল এক্সপ্রেশন দেয়া আছে। সেটা দেখো, বাম পাশে একটা বর্ণনামূলক দিয়ে আছে, ডান পাশে একটা আমাদের সিম্বল দিয়ে আছে। তো আমরা সিম্বলিক রিপ্রেজেন্ট করতে পারি। ইফ দ্য ফার্স্ট দেন দ্য সেকেন্ড, ইফ দ্য সেকেন্ড দেন দ্য থার্ড, অ্যান্ড ইফ দ্য ফার্স্ট দেন দ্য থার্ড। এটা হলো বর্ণনামূলক। এই বর্ণনামূলক থেকে আমরা সিম্বলিককে রিপ্রেজেন্ট করতে পারি। প্রথমটা থেকে যদি দ্বিতীয়টা থেকে আসে, দ্বিতীয়টা থেকে যদি তৃতীয়টাতে আসে, তারপরে আমরা বলতে পারি প্রথমটা থেকে তৃতীয়টা আসছে। দেখো এই বাম পাশে যে আমাদের দেয়া আছে, এই বাম পাশে দেয়া আছে আমাদের বর্ণনামূলক। এই বাম পাশে এটা হলো আমাদের বর্ণনামূলক। আর এখানে দেখো তার আমরা এটা খুবই সংক্ষেপে সিম্বলিক আকারে আমরা লিখছি। এটা হলো গুরুত্বপূর্ণ বেশি, যে এরকম বর্ণনামূলক অনেক কিছু থাকলে সেটা আমরা এরকম সংক্ষেপে লিখতে পারি। এইগুলো, তো এইগুলো হলো আমাদের এই এক্সপ্রেশন গুলো লিখতে পারি এই ধরনের। দেখো এখানে যেটা বলছিলাম যে দে আর আইদার ট্রু অর ফলস, তারা হয় ট্রু হতে বা ফলস হতে পারে। এই ধরনের যত ধরনের স্টেটমেন্ট আছে সেইগুলো আমরা এই সিম্বলিক রিপ্রেজেন্ট করতে পারবো। কিন্তু এর বাইরের যে স্টেটমেন্টগুলো আছে সেইগুলো কিন্তু আমরা এই সিম্বলিক লজিকে রিপ্রেজেন্ট করতে পারবো না। যেমন 2 নম্বর একটা আছে, হোয়ার আর ইউ গোয়িং। এটার যদি আমরা উত্তর খুঁজতে চাই তাহলে এর ট্রু হবে না, ফলস হবে না। এই ট্রু এবং ফলসের বাইরে অন্য কোনো ভ্যালু হবে। এই ধরনের যদি আমাদের স্টেটমেন্ট থাকে, আমরা সেটাকে লজিক বলতে পারবো না, সেটা বা সেটা সিম্বলিক লজিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না। তো এই আমাদের এই স্টেটমেন্টগুলো দেখতে হবে যে কি ধরনের স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করব। যে ধরনের স্টেটমেন্ট বা এক্সপ্রেশনের আমরা কোয়ারির অ্যান্সার পাবো, আমরা ট্রু অথবা ফলস এই টাইপের, সেগুলোকে আমরা ট্রুথ ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তো এইটা আমাদের কাজ। আমাদের এটা আমরা যে নলেজ রিপ্রেজেন্টেশন পড়েছি এআইতে, আমাদের কাজ হলো এটা আমরা নলেজ রিপ্রেজেন্টেশনে কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা পড়ার জন্য দেখব। এটা আমাদের অবজেক্টিভস হলো এটা, যে আমরা এই লজিক তো পড়লাম, এই লজিকগুলো আমরা এখন এআইতে কিভাবে রিপ্রেজেন্ট করব। কিভাবে রিপ্রেজেন্ট করা মানে এটা হলো কিভাবে আমরা যে নলেজ রিপ্রেজেন্ট করেছিলাম তার সঙ্গে ইনক্লুডেড করব এই নলেজগুলো। আসলে এই নলেজগুলো যে রিপ্রেজেন্ট করা হবে, এই রিপ্রেজেন্ট করা মানেই কি বলে, লজিকগুলোকে যে রিপ্রেজেন্ট করা হবে, এটা লজিক রিপ্রেজেন্ট করাও মানে ওই নলেজ রিপ্রেজেন্ট করা, মানে নলেজেরই অংশ। এখানে নলেজ রিপ্রেজেন্টেশনের অংশ হলো এখানে লজিক রিপ্রেজেন্ট করা আমাদের এআইতে। তো আমরা এখন দেখবো যে আমাদের লজিকের টাইপস গুলো কি কি। বিভিন্ন ধরনের টাইপস এখানে আছে। আমরা এখানে দেখছি আমাদের
আমাদের দুইটা টাইপস নিয়ে আমরা বেশি আলোচনা করব, একটা হলো প্রপোজিশনাল লজিক আর একটা হলো প্রেডিকেট লজিক। এই দুইটা লজিক নিয়ে আমরা এআই তে আলোচনা করব। এর বাইরেও দেখো অনেক লজিক আছে, এই দুইটা বাইরেও আছে, টেম্পোরাল লজিক আছে, মডাল লজিক আছে, ডেসক্রিপশন লজিক আছে, এর বাইরে আরো এর এক্সাম্পল ফাজি লজিক, এই ধরনের নিউরোফাজি লজিক, এরকম আরো অনেক কিছু আছে, সেইগুলো আমরা এখানে হলো প্রপোজিশন লজিক আর হলো প্রেডিকেট লজিক, এটা দেখব। প্রপোজিশনাল লজিক দেখো যে আমাদের এখানে যেগুলো প্রপোজিশন বা স্টেটমেন্ট বা এক্সপ্রেশন নিয়ে যেগুলো হ্যান্ডেল করে এবং তাদের কানেক্টিভিটি, সেগুলো সাধারণত প্রপোজিশন লজিক। প্রপোজিশন অথবা স্টেটমেন্ট, প্রপোজিশন আর স্টেটমেন্ট একই জিনিস। একটা স্টেটমেন্ট মানে একটা প্রপোজিশন। এখানে আমরা একটা সেন্টেন্স লিখা মানে একটা প্রপোজিশন, সেটা যদি ওই লজিককে রিপ্রেজেন্ট করে, সেটার ভ্যালু যদি হয় ট্রু অথবা ফলস হয়, তখন সেই ক্ষেত্রে আমরা এখানকার জন্য একটা স্টেটমেন্ট বলতে পারি বা তার প্রপোজিশন বলতে পারি। তার মানে এ সেন্টেন্স হুইচ হ্যাজ এ ট্রুথ ভ্যালু ইজ কল্ড এ প্রপোজিশন। যে সেন্টেন্সের ট্রুথ ভ্যালু থাকবে সেই সেন্টেন্সকে আমরা প্রপোজিশন বা এখানকার জন্য স্টেটমেন্ট বলবো, এখানকার একটা প্রপোজিশন অথবা স্টেটমেন্ট বলবো। তো এই ধরনের স্টেটমেন্ট গুলো আরো কিছু যদি কানেক্টেড একাধিক যদি স্টেটমেন্ট থাকে, একাধিক গুলোকে আমরা যদি একসঙ্গে করতে চাই, তো আমাদের বিভিন্ন কানেক্টিভিটি আমাদের অপারেটর ব্যবহার করবো, সেগুলো আমরা পরে যাবো। আরেকটা আছে আমাদের হলো প্রেডিকেট লজিক, অনেক সময় প্রেডিকেট ক্যালকুলাসও বলা হয়, প্রেডিকেট লজিক আরেকটা। এটা এই ক্ষেত্রে শুধু এই ট্রুথ ভ্যালু থাকলেই হবে না, আরো কিছু আমরা এখানে ভেরিয়েবল ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেই ভ্যালুগুলোর কিভাবে ম্যানিপুলেশন বা কম্পিউটেশন হবে এখানে করা যাবে, সেটা হলো প্রেডিকেট লজিক। তার মানে প্রেডিকেট লজিক ইজ ইকুয়াল টু প্রপোজিশনাল লজিক প্লাস প্লাস, মানে প্রপোজিশনাল লজিকের সঙ্গেও আরো কিছু, প্রপোজিশনাল লজিকের সঙ্গে আমরা এই যে ভেরিয়েবলগুলো অ্যাড করব, ভেরিয়েবলগুলোর ম্যানিপুলেশন, ভ্যালুগুলো বিভিন্ন অপারেটর কিভাবে হ্যান্ডেল করতে হয়, এইগুলো আরো অ্যাড করা হবে, সেটা হলো প্রপোজিশনাল লজিক। দেখো ইট অলসো ইন্ট্রোডিউস সেন্টেন্স কন্টেনিং ভেরিয়েবলস, এই ভেরিয়েবলস এগুলো প্রেডিকেট বলা হয়, ইউজুয়ালি আপার কেস ফ্লোড বাই এ লিস্ট অফ ভেরিয়েবল। এই যে এটা, এই যে পি এখানে প্রেডিকেট, কিউ এখানে প্রেডিকেট, আর এখানে এক্স ওয়াই জেড এগুলো ভেরিয়েবল, এগুলো হলো প্রেডিকেট। মনে রাখবা যেগুলো ক্যাপিটাল লেটার দেয়া সেগুলো হলো প্রেডিকেট, আর যেগুলো স্মল লেটার দেয়া সেগুলো হলো এখানে ভেরিয়েবল। আরো লজিক আছে, এগুলো তোমরা পড়েছো, এগুলো নিয়ে আমরা তো ব্যাখ্যা করবো না, তোমরা জাস্ট একটু ডেফিনেশন দেখে নিও। তো আমরা যেগুলো দেখবো, আমরা প্রথমে হলো প্রপোজিশনাল লজিক, সবচেয়ে বেসিক লজিক হলো প্রপোজিশনাল লজিক, সবচেয়ে বেসিক। এর অনেক নাম আছে, প্রপোজিশনাল ক্যালকুলাস আছে, সেন্টেন্সিয়াল ক্যালকুলাস আছে, বুলিয়ান অ্যালজেব্রা আছে, অলরেডি তোমরা এটা পড়ে আসছো। এটা হলো সবচেয়ে, যার স্টেটমেন্টের ভ্যালু ট্রুথ ভ্যালু আইদার ট্রু হবে অথবা ফলস হবে, একসঙ্গে দুইটা ভ্যালু হতে পারবে না বা এই দুইটা ভ্যালুর বাইরেও কোনো ভ্যালু হতে পারবে না। তো আমরা এর সিনট্যাক্স দেখবো, যেটা বলছিলাম যে আমরা তো লজিক দেখবো, আর সিনট্যাক্স, সিম্যান্টিক্স আর প্রসিডিউর কিভাবে হবে, প্রসিডিউরাল রুলসগুলো, সিনট্যাক্সগুলো একদম খুবই আমাদের ভ্যালিড স্টেটমেন্ট আমরা একটা সেন্টেন্স বলতে পারি, এখানে হলো ভ্যালিড স্টেটমেন্ট যেগুলো আমরা এসে, আর এর জন্য কিছু আমাদের লজিক্যাল কানেক্টিভস আমরা ব্যবহার করব, যেগুলো এই স্টেটমেন্টগুলোকে একসঙ্গে কানেক্টেড করে। তো এইগুলো আমরা ধরতে পারি যে এই যে এগুলো ডিফাইন করতে পারি আমরা, পি অ্যান্ড কিউ যদি ফর্মুলা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যে ফর্মুলা দিয়ে একটা স্টেটমেন্ট রিপ্রেজেন্ট করবে, তো পি অ্যান্ড কিউ হতে পারবে, পি অর কিউ হতে পারবে, পি ইমপ্লিকেশন কিউ হতে পারে, ইকুইভ্যালেন্স কিউ হতে পারে। এই যে সাধারণত এখানে পাঁচটা আছে, এই পাঁচভাবে আমরা প্রপোজিশনাল লজিকের সিনট্যাক্স আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এই পাঁচভাবে। এই পি, সিম্পল পি অ্যাসারশন বলা হয় এটাকে, পি অ্যান্ড কিউ, পি অর কিউ, পি ইমপ্লিকেশন কিউ অ্যান্ড পি ইকুইভ্যালেন্স কিউ। এই যে পাঁচ প্রকার আছে, যে কোনো স্টেটমেন্ট প্রপোজিশনাল লজিকে আমরা এই পাঁচভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এই পাঁচভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এই পাঁচভাবে। তো আমরা পাঁচভাবে রিপ্রেজেন্ট, এটা একটা স্টেটমেন্টের মধ্যে এই পাঁচটা ইমপ্লিমেন্ট করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাইড হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, আলাদা আলাদা। তার মানে আমাদের এখানে প্রপোজিশনাল লজিকের যে স্টেটমেন্টগুলো থাকবে, সেই স্টেটমেন্ট, এই যে কম্বিনেশন অফ দিস ফাইভ ক্যাটাগরি,
এই 5 ক্যাটাগরির হলো কম্বিনেশন হবে, এখানকার হলো আমাদের স্টেটমেন্টগুলো সিনট্যাক্স হবে। এখানে একটা কম্পাউন্ড ফর্মুলার একটা এক্সাম্পলও দেওয়া আছে। দেখো এটা টোটালটা একটা স্টেটমেন্ট, এই টোটালটা একটা স্টেটমেন্টের মধ্যে দেখো এই 5 ক্যাটাগরির সবগুলো এখানে অ্যাড করা আছে। দেখো এখানে পি মানে অ্যাসারশন দেয়া আছে, অ্যান্ড অপারেশনের কাজ আছে, অর অপারেশনের কাজ আছে, ইমপ্লিকেশনের কাজ আছে, ইকুইভ্যালেন্স। তার মানে আমাদের এই যে প্রপোজিশনাল লজিক থাকবে, এই লজিকের স্টেটমেন্টগুলো ইজ এ কম্বিনেশন অফ দিস 5 ক্যাটাগরি। এই 5 ধরনের যে ফর্মুলা আছে ফর্মুলা স্টেটমেন্টগুলো আবার ইন্ডিভিজুয়াল একটা একটা ফর্মুলা বা স্টেটমেন্ট হতে। মনে রাখে আমাদের ফর্মুলা যত বড়ই হোক না কেন, যত অপারেটরই এখানে ব্যবহার করা হোক না কেন, যত বড়ই মানে যে হাজার হাজার হোক না কেন, তার ফাইনাল ভ্যালু হয় ট্রু হবে অথবা ফলস হবে। দ্য মিনিং অফ এ সেন্টেন্স আজ দ্য ভ্যালু অফ ট্রু অর ফলস, যত বড়ই হোক না কেন। এখানে এই যে অনেকগুলো কানেক্টিভস ব্যবহার করে একটা ফর্মুলা তৈরি করা আছে, একটা বড় ফর্মুলা কম্পাউন্ড, কিন্তু এর ভ্যালু এর ইকুয়াল টু ট্রু অর ফলস, এটাই হলো তার সিমেন্টিক্স, যে সিমেন্টিক্স বলছিলাম এটা। এইভাবে আমরা এখানকার স্টেটমেন্টগুলো আমরা প্রকাশ করতে পারি। এগুলো এখানকার স্টেটমেন্টের ক্যাটাগরি বিভিন্ন ধরনের হতে পারে। স্টেটমেন্ট কানেক্টিভস এই যে যতগুলো আছে এক একটা নাম, ট্রুথ ভ্যালু, কন্টিজেন্সি, টোটোলজি, কন্ট্রাডিকশন, অ্যান্টিসিডেন্ট, কনসিকুয়েন্ট, আর্গুমেন্ট, কোনটার কি নাম, কোথায় কখন কোনটা ব্যবহার করা হয় তার উপর একটা স্টেটমেন্ট কানেক্টিভস। পুরাটাকে স্টেটমেন্ট বলা হয় যা বললাম। কানেক্টিভস গুলো এই যে অ্যান্ড অর, ওগুলো ট্রুথ ভ্যালু হলো তার ভ্যালু ট্রু আর ফলস হবে কিনা। এই পরের গুলো আমরা একটু দেখবো যে কোনটা কোনটার কি মিনিং। অলরেডি স্টেটমেন্ট, কানেক্টিভস, ট্রুথ ভ্যালু আমরা এগুলো দেখেছি, বাদ বাকিগুলো আমরা এখানে দেখবো। কানেক্টিভস গুলো কত ধরনের কানেক্টিভস গুলো আছে এখানে দেখো, আমরা যেটা বলছিলাম এখানে এই কানেক্টিভস গুলো আছে মোট হলো 6 প্রকারের কানেক্টিভস এখানে আছে। ফিজিক্যালি তার চেহারা 5টা পাবো, আর একটার হলো কোনো চেহারা নেই, অ্যাসারশন যেটা সেটার কোনো চেহারা নাই, অ্যাসারশন লিখলেই হলো থাকবে। অ্যাসারশনের আসলে ইন্ডিভিজুয়াল আলাদা কোনো চেহারা নেই, অন্য রূপ নাই। অ্যাসারশন যে কানেক্টিভস গুলো জাস্ট একটা স্টেটমেন্ট, সেখানে যদি কোনো ধরনের কানেক্টিভস বা অপারেটর ব্যবহার করা না থাকে তখন আমরা বলতে পারি ওটা অ্যাসারশন। সাধারণত ওইটা অনেকটা হলো পজিটিভ নাম্বারের জন্য, যদি কোনো নাম্বারের আগে যদি কোনো কিছু নাও থাকে আমরা ওইটাকে পজিটিভ নাম্বার ধরে নিই, ওরকম অনেকটা ওটা হলো ওইটা অনেকটা অ্যাসার্টিভ। তারপরে নেগেশন আছে, কনজাংশন যেটা হলো আমরা অ্যান্ড বলি, ডিসজাংশন যেটাকে আমরা অর বলি, ইমপ্লিকেশন যেটাকে আমরা ইফ দেন বলি, ইফ দেন, আর ইকুইভ্যালেন্স যেটা আমরা বলি ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি ইফ, ইকুইভ্যালেন্স বোথ পাথ আর ইকুইভ্যালেন্স, আমরা ইকুইভ্যালেন্স। এই বেসিক্যালি এই যে নেগেশন, কনজাংশন, ডিসজাংশন, ইমপ্লিকেশন, ইকুইভ্যালেন্স, এই 5টা যে কানেক্টিভস গুলো আছে এইগুলো আমরা স্টেটমেন্টের মধ্যে তার চেহারা দেখতে পাবো। অ্যাসারশন তো দেখা যাবে না, অ্যাসারশন গুলো সরাসরি, যেমন এখানে এই যে এ এর সামনে কিছুই নাই, এটা আমরা অ্যাসারশন, কিন্তু বি দেখো নেগেশন দেয়া আছে, বি হলো নেগেশন। এগুলো এটা হলো আমাদের অ্যান্ড, এটা হলো অর, এটা হলো ইমপ্লিকেশন, এটা হলো ইকুইভ্যালেন্স, এটা হলো নট, এটা হলো আমাদের অর। আর আমাদের এ বি সি ডি এ সি এইগুলো সবই আমাদের ভেরিয়েবল এখানকার। এই ভেরিয়েবলগুলোর মনে রাখতে হবে, এই ভেরিয়েবলগুলোর ইন্ডিভিজুয়াল আমরা যদি প্রপোজিশনাল লজিক বলি, আমরা যদি মনে রাখবা রিপিট ইট, এই ভেরিয়েবলগুলো যদি প্রপোজিশনাল লজিকে হয় তার ভ্যালু হতে পারে ট্রু অর ফলস। এ ইকুয়াল টু ট্রু অর ফলস, এর ভ্যালু ট্রু হবে অথবা ফলস হবে। এখানে ভেরিয়েবল কিন্তু এর ভ্যালু এই দুইটার বাইরে হবে না। কিন্তু যে সেটা যদি প্রেডিকেট লজিক হয় এর বাইরেও অন্য ভ্যালু হতে পারবে, 1 2 3 4 এই ভ্যালুগুলো নিতে পারবে। এখানে ট্রুথ টেবিলে কাদের কাদের জন্য সমস্যা ছিল যে ট্রুথ টেবিলগুলো কিভাবে আমরা এই যে এইগুলো আমাদের ট্রুথ টেবিল দেয়া আছে, পি এবং কিউ আমাদের দেয়া আছে দুইটার ভ্যালু। যেহেতু এখানে পি এবং কিউ ভেরিয়েবল পির ভ্যালু ট্রু হতে পারবে, কিউ এর ভ্যালু ট্রু। যেহেতু দুইটা ভ্যালু, সুতরাং যেহেতু দুইটা ভেরিয়েবল তার কম্বিনেশন ইন্টারপ্রিটেশন হবে 4টা, সেটা তোমরা সবাই জানো, ইন্টারপ্রিটেশন 4টা হবে। এই 4টার জন্য অন্যগুলোর ভ্যালু, এই নট
নট ব্যাখ্যা করার দরকার নেই, নট, অ্যান্ড, অর, এইগুলো আমরা পারি। এই পর্যন্ত এইগুলো আমরা সবই আমরা পারি, আমরা অলরেডি এইগুলো পড়ে আসছি। এই পর্যন্ত এইগুলো অলরেডি আমরা পড়ে আসছি। এখন আমরা দেখব হলো আর দুইটা, ইমপ্লিকেশন আর ইকুইভ্যালেন্স, এই দুইটা দেখব। পরেরটা হলো জাস্ট ইমপ্লিকেশন, ভেরিয়েবল গুলো উল্টাই দিছে। মনে রাখতে হবে ইমপ্লিকেশনের ভ্যারিয়েবল উল্টাই দিলে তার ভ্যালুর পরিবর্তন হয়, সেই জন্য এখানে ইমপ্লিকেশন দুইবার, কিন্তু ইকুইভ্যালেন্সে কিন্তু একটাই লেখা আছে, কিন্তু ইমপ্লিকেশনে দুইটা লেখা আছে। দুইটা লেখার কারণ যে আমি যখন ভেরিয়েবল প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ যখন ইন্টারচেঞ্জ করে দিব, এর ভ্যালুরও পরিবর্তন হবে, মনে রাখতে হবে। এটা হলো ইমপ্লিকেশনের প্রিন্সিপাল। ইমপ্লিকেশনের যে প্রিন্সিপাল, ইমপ্লিকেশনের জন্য দুইটা পক্ষ থাকবে বা সাইড থাকবে, ফার্স্ট সাইড সেকেন্ড সাইড। এটার জন্য লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড, এটা মনে রাখতে হবে। একটা ইনসিডেন্ট আর একটা কনসিকুয়েন্ট বলা হয়, আমরা সেটা পরে পড়ব। এই দুইটা যদি ইন্টারচেঞ্জ করা হয়, স্থানের পরিবর্তন হয়, তখন কিন্তু এর ভ্যালু পরিবর্তন হয়, সেই জন্য এখানে দুইটা কিন্তু দেখানো আছে। দেখো ভ্যালু দুইটা, আমরা কিভাবে ভ্যালু আসছে পরে দেখি। দেখো প্রথমটা টি মানে ট্রু, প্রথমটা ট্রু, ঠিক আছে। দ্বিতীয়টা দেখো এখানে ফলস আর এই পাশে হলো ট্রু। তৃতীয়টা এখানে ট্রু, এই পাশে দেখো ফলস, আর এখানে ট্রু, এখানেও ট্রু। তার মানে ট্রুর ক্ষেত্রে দেখাচ্ছে আমাদের এই দুইটা। এটা আমরা দেখব কি, তো আমরা যেহেতু এই ট্রু কখন হবে, যখন দুইটা ট্রু অথবা দুইটাই ফলস হবে, তখন ইমপ্লিকেশনের ভ্যালু অলওয়েজ ট্রু। দেখো এখানে ট্রু, এটা মনে রাখো, এই ভ্যারিয়েবল ইন্টারচেঞ্জ করুক বা না করুক, এই দুইটা দেখো। যদি আমার যে দুইটা ভ্যারিয়েবল এখানে ইনভলভ থাকে, সেই দুইটা ভ্যারিয়েবলের বোথ আর যদি সেম ভ্যালু হয়, তখন ইমপ্লিকেশনের ফলাফল হবে ট্রু। এটা আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় কোন লজিক, কোনটার? যদি দুইটা সেম হয় তার ফলাফল ট্রু হবে, কোনটাই? বুলিয়ান অ্যালজেব্রায় কোনটা, কার অপারেশন এটা? এন্ড, অর, নট, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, কোনটা? এক্সক্লুসিভ স্যার অর, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর কি দুইটা ভ্যালু সেম হলে ভ্যালু ট্রু হবে? জি স্যার। শিওর? আমার তো মনে হচ্ছে এক্সক্লুসিভ নর। তুমি তো আমাকে কনফিউশনে ফেলে দিলে। অন্যরা বলো তো কি হবে, কোনটার ফলাফল? এক্সক্লুসিভ অরের ট্রুথ টেবিল কি আর এক্সক্লুসিভ নরের ট্রুথ টেবিল কি? স্যার অরে স্যার দুইটা সেম হলে স্যার জিরো হবে। অরে দুইটা সেম হলে জিরো হবে, যদি দুইটা ভিন্ন ভিন্ন হয়। আর এক্সক্লুসিভ নর তার উল্টা হবে। হ্যাঁ, তাহলে আমার ঠিক আছে তো। তার মানে এটা হলো এক্সক্লুসিভ নর। তার মানে এখানকারটা আসলে কি হবে, এখানকারটা হবে এক্সক্লুসিভ নরের প্রিন্সিপাল। এই দুইটার ক্ষেত্রে, অন্যগুলো এখনো আমরা যাইনি। যে দুইটা যদি সেম হয়, তাহলে এখানে আমাদের দুইটাই সেম হলে দুইটা আমাদের ট্রু। এই দুইটার ক্ষেত্রে দুইটা যদি সেম হয়, তাহলে আমাদের এখানে ট্রু হবে। এই প্রিন্সিপাল হলো এক্সক্লুসিভ নরে ছিল, আর এক্সক্লুসিভ অরে ছিল যে দুইটা ভিন্ন ভিন্ন হলে ট্রু হবে। এটা এই দুইটার ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে আমাদের এইটুকু মনে রাখো যে আমাদের এই ইমপ্লিকেশনে হবে কি, যে দুইটা ভেরিয়েবল এখানে ইনভলভ থাকবে, সেই দুইটা ভেরিয়েবল এর ভ্যালু যদি সেম হয়, তখন আমাদের ট্রু হবে, তখন আমাদের ট্রু হবে। আর বাদ বাকি ক্ষেত্রে সাধারণত এই বিপক্ষের উপরে নির্ভর করবে ভ্যালুগুলো। আর বাদ বাকি অন্য ক্ষেত্রে এই পক্ষ এবং বিপক্ষের উপর নির্ভর করবে। কিভাবে আমরা দেখি,
এই যে আমরা পি দেখো প্রথম ভেরিয়েবল আর কিউ হলো আমাদের দ্বিতীয় ভেরিয়েবল, পি হলো প্রথম ভেরিয়েবল আর কিউ হলো দ্বিতীয় ভেরিয়েবল। আমরা যদি লেফট সাইড বা রাইট সাইড বলি, পি হলো লেফট সাইড আর কিউ হলো রাইট সাইড। দেখো এখানে আমাদের পি ট্রু আর দেন কিউ ফলস, তাহলে আমাদের ইমপ্লিকেশন হচ্ছে ফলস। আর এখানে পি আমাদের ফলস, কিউ ট্রু, ইমপ্লিকেশন হচ্ছে ট্রু। দেখো তো কার ভ্যালুর উপর নির্ভর করছে এই ক্ষেত্রে? আমাদের পি এবং কিউ এই দুইটা ভ্যালুর যে ফলাফল ইমপ্লিকেশনে কিন্তু আমাদের কিউ এর ভ্যালুর উপর নির্ভর করছে। দেখছো যে আমাদের কিউ এর ভ্যালুর যখন দুইটা ভিন্ন ভিন্ন হবে, মনে রাখতে হবে যখন দুইটাই ভিন্ন ভিন্ন ভ্যালু হবে, পি এবং কিউ এর ভ্যালু ভিন্ন ভিন্ন হবে। আবার বলি, যখন পি এবং কিউ এর ভ্যালু ভিন্ন ভিন্ন হবে তখন এর ফলাফল সেকেন্ড ভেরিয়েবলের উপর নির্ভর করবে, তার ফলাফল সেকেন্ড ভেরিয়েবলের উপর নির্ভর করবে। দেখো আমাদের পি এবং কিউ, প্রথমে টি এবং এফ, তারপরে টি এবং এফ এবং টি, তাহলে এই দুইটা ভিন্ন ভিন্ন। এই দুইটা ভিন্ন ভিন্নের ক্ষেত্রে দেখো কিউ এর ভ্যালুর উপর নির্ভর করছে। কিউ এর ভ্যালু এফ ছিল, এফ হয়েছে, কিউ এর ভ্যালু টি ছিল, টি হয়েছে। তাহলে কি মনে থাকবে যে ইমপ্লিকেশন মনে রাখার নিয়ম হলো, যখন আমার বোথ ভেরিয়েবল কন্টেন্ট দ্য সেম ভ্যালু দে আর অলওয়েজ ট্রু, এটা সবসময় ট্রু হবে। কিন্তু আর অন্য ক্ষেত্রে আদারওয়াইজ when the two variable contain different types of value, then the output is depend on the value of second variable। তার মানে এর আউটপুটটা হলো সেকেন্ড ভেরিয়েবলের উপর নির্ভর করবে। এটা হলো আমাদের। এখন তুমি ওই কি বলে ভেরিয়েবল ইন্টারচেঞ্জ করে দিলেও ওই একই প্রিন্সিপাল হবে। ভেরিয়েবল ইন্টারচেঞ্জ করে দিলে কি হবে, তখন পি এর ভ্যালুর উপর নির্ভর করবে। দেখো পি এর ভ্যালু এখানে কি ছিল, টি ছিল, তাহলে ওই যে যখন ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছে তখন এখানে টি হয়েছে। আর পি এর ভ্যালু এফ ছিল, ইন্টারচেঞ্জ করে দিলে এখানে এফ হয়েছে। তো আমাদের এই বিষয়টা মনে রাখলেই আমাদের আমাদের ইমপ্লিকেশন আর জীবনেও ভুল হবে না। ইমপ্লিকেশন মনে রাখার নিয়ম হলো, যদি বোথ ভেরিয়েবল কন্টেন্ট দ্য সেম ভ্যালু, দ্য আউটপুট, দ্য ফলাফল ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ ট্রু। ট্রু ভ্যালু হবে, ট্রু হবে, অলওয়েজ ট্রু। when the variable contains different types of value, then the output is depend on the second variable of this statement। এই স্টেটমেন্ট বা ফর্মুলার সেকেন্ড ভেরিয়েবলের উপর নির্ভর করবে। তো এটা হলো আমাদের মনে রাখতে হবে, এটা হলো আমাদের কিসে গেল, হলো ইমপ্লিকেশন। মনে থাকবে না ইমপ্লিকেশন। এরপর আমরা দেখব ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স ওই ইন্টারচেঞ্জ, বাম পক্ষ আর ডান পক্ষ কি আছে সেটা মেজর না, দুইটা ইন্টারচেঞ্জ করলে এর কোনো ভ্যালু কি হবে না। আমরা ওই যে ছোটবেলায় প্রমাণ করতাম বাম পক্ষ থেকে ডান পক্ষ, ডান পক্ষ থেকে বাম পক্ষ, তাহলে সেটা হলো আমাদের প্রমাণিত, আমরা লিখতাম এই দুই পক্ষ, সেটা হলো ইকুইভ্যালেন্স। বুঝছো? আমরা যদি বাম পক্ষ থেকে ইকুয়েশন ড্রাইভ করতে শুরু করে যদি ডান পক্ষে পৌঁছাতে পারি, আবার ডান পক্ষ থেকে ড্রাইভ করতে করতে যদি বাম পক্ষে পৌঁছাতে পারি, তখন এই দুইটা ইকুয়েশনকে বলা হয় ইকুইভ্যালেন্স। তারপরে দুইটা সব আমাদের এই ইকুইভ্যালেন্স হলো সেম, আমাদের এখানকার যে ইকুইভ্যালেন্স সেটা হলো সেম। তো এখানে আমাদের দেখতে হবে যে এইখানে আমাদের কি ভ্যালু আমাদের নির্ভর করবে, ইকুইভ্যালেন্সে আমাদের কি হবে। ইকুইভ্যালেন্স দেখো আমাদের কি আছে, ইকুইভ্যালেন্সটা আমাদের সরাসরি এক্সক্লুসিভ নরের মতোই একদম। দেখো ইকুইভ্যালেন্সটা আমাদের, যদি আমাদের ইকুইভ্যালেন্সের দুইটা ভেরিয়েবলের ভ্যালু সেম হয়, দুইটা ভেরিয়েবলের ভ্যালু সেম হয়, the output is always true। দুইটা সেম হলে আউটপুট ইজ ট্রু, আদারওয়াইজ দ্য আউটপুট ইজ ফলস। তাহলে এটা আমাদের কি, আমাদের সরাসরি এক্সক্লুসিভ নর, সরাসরি এক্সক্লুসিভ মানে বোথ না, দুইটাই। দেখো দুইটাই হলো আমাদের এর যে, দেখো আমাদের টি অ্যান্ড টি কিউ এল ভ্যালু, এখানে আমাদের এখানে টি এসে গেছে। তো আমাদের এখানে টি, দেখো এখানে বোথ ভ্যালু ট্রু মানে সেম,
আবার বোথ ভ্যালু এফ, আবার এখানে আমাদের ট্রু। এই যে আমাদের এখানে ট্রু, এখানে বোথ ভ্যালু দ্য সেম, আবার এখানে বোথ ভ্যালু এফ, আমাদের এখানে true। আর এখানে দুইটা ভিন্ন ভিন্ন যখনই হবে তখনই ভিন্ন ভিন্নর জন্য আমাদের এফ ভ্যালুগুলো এফ হবে। তাহলে আমাদের দেখো ইকুইভ্যালেন্স কি হবে, when the both variable contain the same value the output is true, otherwise the output is false। এক কথায় আমরা ইকুইভ্যালেন্স বলতে পারি। আর আমাদের ইমপ্লিকেশন ছিল when the both value are the same the output is true, otherwise the output is depend on the second variable। তাহলে এই দুইটা মনে রাখলে আমাদের মোটামুটি এই যে আমাদের এই ট্রুথ টেবিল নিয়ে আর কোনো প্রবলেম হবে না। কারণ এরপরে আমরা বিভিন্ন ধরনের আমাদের এক্সারসাইজ থাকবে এসে, যে এরকম একটা কম্পাউন্ড স্টেটমেন্ট দেওয়া হবে, কম্পাউন্ড স্টেটমেন্ট থেকে তোমার ড্রাইভ করে তার ভ্যালু, ফাইনাল ভ্যালু ট্রু অথবা ফলস আমাদের বের করতে হবে। তো যেটা বলছিলাম যে আমাদের স্টেটমেন্টগুলোর কিছু প্রপার্টিজ বা কিছু টার্মিনোলজি ছিল, সেইগুলো টার্মিনোলজি। টোটোলজি, প্রথমে আছে টোটোলজি। এ প্রপোজিশন ইজ অলওয়েজ ট্রু, যখন প্রপোজিশন সবসময় ট্রু হবে, মানে আউটপুট সবসময় ট্রু হবে, তখন সেটাকে বলা হয় টোটোলজি। আউটপুট সবসময় ট্রু। দেখা এখানে আছে পি অর নট পি, তাহলে পির ভ্যালু ট্রু অথবা ফল যাই দাও না কেন, এর আউটপুট হবে অলওয়েজ ট্রু। সেটাকে বলা হয় টোটোলজি, সেটাকে বলা হয় টোটোলজি। তারপরে আছে কন্ট্রাডিকশনস। দেখো কন্ট্রাডিকশন, এ প্রপোজিশন দ্যাট ইজ অলওয়েজ ফলস, যার ভ্যালু অলওয়েজ ফল হবে সেটাকে বলা হয় কন্ট্রাডিকশন। এটা। আর কন্টিজেন্সি হলো অলওয়েজ ট্রু না অলওয়েজ ফলস না, সেইগুলোকে বলা হয় মানে কন্টিনজেন্সি। তার মানে কিছু ভ্যালুর জন্য ট্রু হবে, কিছু ভ্যালুর জন্য ফলস হবে। তার মানে আউটপুট কোনো সময় ট্রু হবে, আউটপুট কোনো সময় ফলস হবে, সেটাকে বলা হয় কন্টিনজেন্সি। অ্যান্টিসিডেন্ট এবং কনসিকুয়েন্ট, এই যে আমরা বলি কি বলে, এই যে প্রথম যে ভেরিয়েবল, কইছিলেন কোথেকে নামছে ওই ই দিয়ে, অ্যান্টিসিডেন্ট এবং কনসিকুয়েন্স। প্রথম যে এই যে যখন এই যে ইকুইভ্যালেন্স এবং ইকুইভ্যালেন্সের ইমপ্লিকেশন এবং ইকুইভ্যালেন্সের এই যে দুইটা পার্ট যে বলছিলাম, ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্টটাকে বলা হয় পি পার্টটা, সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, এবং সেকেন্ড পার্টটাকে বলা হয়, সেটা কিউ পার্ট যেটা ছিল সেটা হলো কনসিকুয়েন্ট, সেটাকে বলা হয় কনসিকুয়েন্ট। আর্গুমেন্ট বলা হয় যে কোনো একটা ফর্মুলায় যতগুলো ইনভলভ থাকে, যতগুলো ভেরিয়েবল ইনভলভ থাকে, সবগুলোকে আর্গুমেন্ট বলা হয়। এই ছিল আমাদের প্রথম যেটা লেকচার, সেই লেকচার। এরপর আমরা সেকেন্ডটা আমরা দেখবো যে সেকেন্ড আমাদের কি ছিল। পিঁপড়া। আমরা সেকেন্ড যে লেকচার, সেই লেকচারে আমরা কিছু প্রপোজিশনাল লজিকের কিছু স্টেটমেন্টগুলো, প্রপার্টিজগুলো দেখব। আর যেটা বলছিলাম, আমরা সিনট্যাক্স সিমান্টিক্স পড়ে আসছি, কিন্তু আমাদের রুলসগুলো পড়ি নাই, এখানে কিছু রুলস পড়বো এই লেকচারে। আর তার সঙ্গে আমরা প্রেডিকেট লজিক কিছু শুরু করব এই চ্যাপ্টারে, এটাই আমাদের আছে আউটলাইন। তো আমরা দেখি
প্রথমে আমাদের আছে যে স্টেটমেন্টগুলো যেগুলো ব্যবহার করব, এই যে স্টেটমেন্টগুলো সাধারণত স্টেটমেন্টগুলো এই ট্রু এবং ফলস এই ভ্যালুর উপর ভিত্তি করে স্টেটমেন্টের বিভিন্ন প্রপার্টিজ আছে। কিছু প্রপার্টিজ অলরেডি আমরা পড়লাম যে কোনো কোনো সময় এই ভ্যালু অলওয়েজ ট্রু হবে, কোনো কোনো সময় অলওয়েজ ফলস হবে, কোনো কোনো সময় ট্রু হবে, কোনো সময় ফলস হবে। তো এইগুলোই হলো প্রপার্টিজ। এই প্রপার্টিসগুলো এই স্টেটমেন্টের প্রপার্টিজ। একটা স্টেটমেন্ট তুমি লেখো প্রপোজিশনাল লজিকে, সেটা যে কোনো একটা সেন্টেন্স হতে পারে অথবা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হতে পারে। মনে রাখতে হবে যে এখানকার স্টেটমেন্ট মানে যে ভেরিয়েবল দিয়েও তুমি স্টেটমেন্ট লিখতে পারো অথবা যে কোনো একটা নর্মাল সেন্টেন্সও লিখতে পারে। যেমন লিখলে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, এটা ট্রু হতে পারে অথবা ফলসও হতে পারে, এরকম লিখতে পারো, ঠিক আছে। অথবা লিখলে এক্স, এর মধ্যে দিয়ে আমাদের নাম লিখলে, মানে এস লিখলে আর ব্র্যাকেটের মধ্যে দিয়ে একজনের নাম লিখলে রহিম, ওটা রিপ্রেজেন্ট করলে রহিম ইজ এ স্টুডেন্ট, ওরকমও হতে পারে, সিম্বলিক রিপ্রেজেন্টও করতে পারো। তো আমাদের এখানে যেমন স্যাটিসফাইবল আছে, কন্ট্রাডিকশন আছে, ভ্যালিড আছে, ইকুইভ্যালেন্স আছে, কনসিকুয়েন্স আছে, লজিক্যাল কনসিকুয়েন্স, এগুলো প্রপার্টিজ। স্যাটিসফাইবল দেখো যে যখন স্যাটিসফাইবল বলা হচ্ছে, যখন সাম ইন্টারপ্রিটেশন ফর ইট ইজ ট্রু, স্যাটিসফাইবল মানে সাম ইন্টারপ্রিটেশনের জন্য ট্রু হবে। তার মানে কিছু ইন্টারপ্রিটেশনের জন্য যদি ট্রু হয় আর কিছু ইন্টারপ্রিটেশনের জন্য যদি ফলাফল ফলস হয়, সেই ক্ষেত্রে আমরা বলি স্যাটিসফাইবল। কন্ট্রাডিকশন পড়ে আসছি আমরা, সেটা হলো আনস্যাটিসফাইবল। দেয়ার ইজ নো ইন্টারপ্রিটেশন ফর হুইচ ইট ইজ ট্রু, মানে এমন কোনো ইন্টারপ্রিটেশন নাই যার জন্য এটা ট্রু হবে। তার মানে এটা হলো দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইজ ফলস আন্ডার এভরি ইন্টারপ্রিটেশন, সেটা হলো কন্ট্রাডিকশন। আগে আমরা পড়েছি ওই সেম ডেফিনেশনই। ভ্যালিড আর টোটোলজি একই, এই স্টেটমেন্ট ইজ ট্রু ফর এভরি ইন্টারপ্রিটেশন, সেটা ভ্যালিডও হতে পারে অথবা টোটোলজিও আমরা বলতে পারি। স্টেটমেন্টটা যদি সব ইন্টারপ্রিটেশনের জন্য যদি সেটা ট্রু হয় তখন আমরা বলতে পারি সেটা ভ্যালিড। আবার অন্য নাম আমরা পড়াতাম টোটোলজি, সেটাকে টোটোলজি। ইকুইভ্যালেন্স দুইটা যদি সেম হয়, ইকুইভ্যালেন্স তখন আন্ডার, দুইটা আমাদের স্টেটমেন্ট আছে, দুইটা স্টেটমেন্টের উপর সেম ইন্টারপ্রিটেশন অ্যাপ্লাই করলে, এই সেম ইন্টারপ্রিটেশনের জন্য যদি সেম ট্রুথ ভ্যালু পাওয়া যায় তখন সেটা বলতে পারি আমাদের ইকুইভ্যালেন্স। তার মানে মনে করো একটা ফর্মুলা 1 একটা ফর্মুলা 2, এই দুইটা ফর্মুলা মনে করো এক্স ওয়াই ভ্যারিয়েবল দিয়ে এই ফর্মুলাগুলো ড্রাইভ করা আছে। তো এই দুইটার উপরেই আমরা মনে করলাম এক্স এর ভ্যালু 1 অ্যাপ্লাই করলাম দুইটার উপরে, এই দুইটার ভ্যালু যদি সেম হয় তো আমরা বলতে পারবো ইকুইভ্যালেন্ট। এটাকে বলা হয় লজিক্যাল ইকুইভ্যালেন্টও বলতে পারি, নর্মাল ইকুইভ্যালেন্টও বলতে পারি। আর লজিক্যাল কনসিকুয়েন্স এটা হলো একটু ওর চেয়ে একটু ড্রাইভ। একটা স্টেটমেন্ট আমার আছে, সেখান থেকে একটা স্টেটমেন্ট ড্র করলাম, সেখান থেকে আর একটা স্টেটমেন্ট ড্র করলাম, এরকম চলতে থাকলো। যদি প্রথম স্টেটমেন্টের সেম ইন্টারপ্রিটেশনের জন্য যদি প্রথম স্টেটমেন্ট ভ্যালিড হয় দ্বিতীয়টাও হবে, দ্বিতীয়টার উপরে যদি ভ্যালিড হয় তৃতীয়টাও হবে, তৃতীয়টা যদি হয় চতুর্থটা হবে, চতুর্থটা হলো পঞ্চমটা হবে, এরকম যদি চলতে থাকে সেটাকে বলা হয় লজিক্যাল কনসিকুয়েন্স, এটাকে বলা হয় লজিক্যাল। তার মানে আমরা তখন বলতে পারবো স্টেটমেন্ট 2 ইজ এ লজিক্যাল কনসিকুয়েন্স অফ স্টেটমেন্ট 1, একই রকম স্টেটমেন্ট 3 ইজ লজিক্যাল কনসিকুয়েন্স অফ স্টেটমেন্ট 2, একই রকম বলতে পারি স্টেটমেন্ট n ইজ লজিক্যাল কনসিকুয়েন্স অফ স্টেটমেন্ট n-1 or n-2 or স্টেটমেন্ট 1, এভাবে আমরা বলতে পারি, সেগুলো হলো লজিক্যাল কনসিকুয়েন্স। এখানে তার কিছু লজিক্যাল এক্সপ্রেশন দেয়া আছে, এগুলো খুবই সিম্পল এক্সপ্রেশন, অপারেটর ব্যবহার করে এর মিনিংগুলো আমরা সবই জানি। শুধু এখানে একটু মনে রাখবা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, দেখো প্রথমটা ফর্মুলা, দ্বিতীয়টা ফর্মুলা, তৃতীয়টা, চতুর্থ। এই ফর্মুলাগুলো সাধারণত সিম্পলিফাই করার জন্য ব্যবহার করা হয়। প্রথমটা দেখো ডিস্ট্রিবিউটিভ ল, P or Q and P or R, এটা হলো ডিস্ট্রিবিউটিভ ল। সেকেন্ডটা দেখো ডিমর্গানস ল, ডিমর্গানস ল আমরা অ্যান্ড দিয়েছি, ওখানে অর হয়ে গেছে, অর থাকলে ওখানে অ্যান্ড হয়ে যেত, ডিমর্গানস ল। তৃতীয়টা হলো ইমপ্লিফিকেশন ল, ইমপ্লিফিকেশন আমরা সিম্পলি ইমপ্লিফিকেশন যদি বলা যায় যে ইমপ্লিফিকেশন গুলো সব বাদ দিতে হবে, তাহলে ইমপ্লিফিকেশন গুলো বাদ দিলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, নট P or Q। তার মানে অল ইমপ্লিকেশন ইজ রিপ্লেসড বাই
নট পি অর কিউ, এই স্টেটমেন্ট দিয়ে আমরা ইমপ্লিকেশনগুলো রিপ্লেস করতে পারবো। তার মানে তোমাকে একটা স্টেটমেন্ট দেয়া হলো, স্টেটমেন্ট বড় একটা স্টেটমেন্ট, এর মধ্যে অসংখ্য ইমপ্লিকেশন আছে, বললো যে তুমি ইমপ্লিকেশনগুলো সব বাদ দিয়ে দাও। তো বাদ দিয়ে দেওয়া মানে তো ওটা কেটে দেওয়া না, তার মানে ইমপ্লিকেশনগুলো রিপ্লেস করতে হবে এই ফর্মুলা দ্বারা। একই রকম পরেরটা দেখো, ইকুইভ্যালেন্স, ইকুইভ্যালেন্স গুলো রিপ্লেস বাই ইমপ্লিকেশন অ্যান্ড ইমপ্লিকেশন ইজ রিপ্লেস বাই এই থার্ড ফর্মুলা দ্বারা। তার মানে তোমাদের যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকে তার মধ্যে ইকুইভ্যালেন্স থাকে, ইকুইভ্যালেন্স গুলোও যদি তোমাকে বলে যে এইগুলোও তোমাকে রিমুভ করো, রিপ্লেস করো, তখন ইকুইভ্যালেন্ট গুলোকে আগে ইমপ্লিকেশন দ্বারা রিপ্লেস করবা, ইমপ্লিকেশন গুলো ওই থার্ড ফর্মুলা দ্বারা রিপ্লেস করবা, নট পি অর কিউ। এইভাবে দিয়ে আমরা যে কোনো পি থাকলে আমরা সেগুলো কি বলতে পারি, আমরা সেগুলো সিম্পলিফাই করতে পারি। তাহলে সিম্পলিফাই করলে আলটিমেটলি আমার ফাইনালি আমার তিনটা অপারেটর নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের নট অ্যান্ড অর, এই তিনটা অপারেটর আমরা নিয়ে কাজ করতে পারবো, যেটা হলো বুলিয়ান অ্যালজেব্রায় আমরা করেছিলাম। এই তিনটা অপারেটর নিয়ে, বেসিক অপারেটর। তার মানে যতই মাল্টিপল অপারেটর থাক না কেন, কম্পাউন্ড এরকম অপারেটর থাক না কেন, আমরা সেইগুলো সব সিম্পলিফাই করে মাত্র এই তিনটা সিম্পল বা বেসিক তিনটা অপারেটর দিয়ে আমরা সব এই প্রপোজিশনাল লজিকগুলো আমরা এক্সপ্রেস করতে পারবো। আর যেটা বলছিলাম, কিছু রুলস আছে আমাদের, তিনটা টার্ম, একটা সিনট্যাক্স, সিমান্টিক্স এবং রুলস, ইনফারেন্স রুলস বলা হয়। ইনফারেন্স রুলস গুলো সাধারণত ব্যবহার করা হয় কোনো একটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্ট থেকে স্টেটমেন্ট গুলো থেকে আমরা নতুন কোনো নলেজ ড্রাইভ করতে চাই, ড্র করতে চাই, তখন আমাদের এরকম রুলস ব্যবহার করতে হবে। তার একটা নাম হলো ইনফারেন্স রুল। মনে করো তোমার দুইটা স্টেটমেন্ট আছে, দুইটা স্টেটমেন্ট থেকে থার্ড স্টেটমেন্ট তুমি ড্র করতে পারবা। তোমার নলেজ বেজে দুইটা স্টেটমেন্ট আছে, এই দুইটা স্টেটমেন্ট ব্যবহার করে তুমি থার্ড স্টেটমেন্ট ড্র করতে পারবা। এই থার্ড স্টেটমেন্ট ভ্যালিড, এই থার্ড স্টেটমেন্ট ভ্যালিড আন্ডার দ্য ট্রুথ ভ্যালুজ অফ স্টেটমেন্ট 1 and স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 যেসব ট্রুথ ভ্যালুর জন্য হোল্ড করবে, এই স্টেটমেন্ট 3 যেটা নতুন ড্র হলো সেটাও হোল্ড করবে, সেটা হলো লজিক্যাল কনসিকুয়েন্স হবে এই যদি আমরা ইনফারেন্স রুলগুলো ব্যবহার করি। তো এরকম অসংখ্য রুলস আছে, দেখো, মডাস পোনেম, চেইন রুলস, সাবস্টিটিউশন, সিম্পলিফিকেশন, কনজাংশন, ট্রান্সপোজিশন। মডাস পোনেম কি? দেখো, আমাদের যদি থাকে, আমাদের যদি নলেজ বেজে থাকে পি এন্ড পি ইমপ্লিকেশন কিউ, এই দুইটা আমাদের নলেজ বেজে আছে, তখন আমরা এই দুইটা থেকে ড্র করতে পারি কিউ, ইনফার করতে পারি, কিউ আমাদের ড্র করতে পারবো। এরপর হলো চেইন রুল। চেইন রুলে আমাদের যদি নলেজ বেজের জন্য পি ইমপ্লিকেশন কিউ এবং কিউ ইমপ্লিকেশন কি আর থাকে, তখন আমরা এখান থেকে নতুন একটা নলেজ বা লজিক আমরা ড্র করতে পারি, যেটা হলো আমাদের পি ইমপ্লিকেশন আর। সাবস্টিটিউশন, দেখো কি আছে, সাবস্টিটিউশন একটার পরিবর্তে আরেকটা আমরা ড্রাইভ করতে পারি, যেমন S is a valid statement and S1 is derived from S by the consistent substitution of the proposition S also valid, সেটা হলো সাবস্টিটিউশন। তার মানে লজিক্যাল কনসিকুয়েন্স, মনে করো তোমার একটা স্টেটমেন্ট আছে, সেখানে S1 ড্র করলে, S1টা তুমি বের করলে, যেসব ইন্টারপ্রিটেশনের জন্য S ভ্যালিড, সেম ইন্টারপ্রিটেশনের জন্য কিন্তু S1ও ভ্যালিড হতে হবে, সেটা হলো সাবস্টিটিউশন। এরপরে হলো সিম্পলিফিকেশন, যদি আমাদের পি অ্যান্ড কিউ থাকে সেখান থেকে আমরা পি ইনফার করতে পারি। কনজাংশন, যদি আমাদের পি অ্যান্ড কিউ থাকে, পি আলাদাভাবে নলেজ বেসে আছে, কিউ আলাদাভাবে, আমরা পি অ্যান্ড কিউ আমরা ইনফার করতে পারি। ট্রান্সপোজিশন, জাস্ট পরিবর্তন করা, এক্সচেঞ্জ করা, যদি পি ইমপ্লিকেশন কিউ হয় সেক্ষেত্রে নট কিউ ইমপ্লিকেশন নট কিউ ইমপ্লিকেশন নট পি হবে। তো এগুলো আমরা ট্রান্সপোজিশন হলো অবস্থার পরিবর্তন করা, আমরা এক্সচেঞ্জও করতে পারি। এগুলো ছিল আমাদের প্রপোজিশনাল লজিক। এই পর্যন্ত হলো আমাদের প্রপোজিশনাল লজিকের টার্মোলজিগুলো, টার্মগুলো যেগুলো। তার মধ্যে আমরা কি শিখলাম?
আমরা তার সিনট্যাক্স গুলো শিখলাম, সিনট্যাক্সের মধ্যে আমরা স্টেটমেন্ট গুলো, তার বিভিন্ন ভেরিয়েবল বা ফর্মুলা কিভাবে লিখতে হয়, তার বিভিন্ন ধরনের 5 ধরনের যে কানেকটিভস গুলো ছিল সেই কানেকটিভস গুলো ব্যবহার করে কিভাবে এখানে ফর্মুলা গুলো বা স্টেটমেন্ট গুলো তৈরি করা হয়েছে, সেগুলো তার এই যে স্টেটমেন্ট একটা ট্রুথ টেবিল, সেখান থেকে আমাদের এই যে ট্রুথ ভ্যালুগুলো তার কিছু আমাদের ফর্মুলাগুলো ড্রাইভ করা, সেই ফর্মুলাগুলো একটা যদি রিপ্লেস আর একটা এই যে আমাদের ইকুইভ্যালেন্স বা ইমপ্লিকেশন থাকলে সেগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব, ইলিমিনেট করব, সেগুলো অ্যাপ্লাই। আর লাস্ট ওয়ান আমরা দেখলাম যে ইনফারেন্স প্রসিডিউর বা রুলস, যে রুলসগুলো ব্যবহার করে আমরা নতুন নতুন লজিকগুলো আমরা ড্র করতে পারবো, ইনফার করতে পারবো। এখন আমরা দেখব যে আমাদের প্রেডিকেট লজিকগুলো কি আছে। প্রেডিকেট লজিক আগেই বলেছি, এটা প্রেডিকেট লজিকটা প্রপোজিশনাল লজিক প্লাস প্লাস, তার মানে প্রপোজিশনাল লজিক থাকবে, তার সঙ্গে আরো কিছু আমাদের অ্যাড হবে। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের যত ধরনের আমরা লজিক পড়ি না কেন, এর অ্যাডভান্স আরো লজিক এর পরে যদি তোমরা কেউ পড়ো অন্যান্য অ্যাডভান্স কোর্সে, সব লজিকের বেসমেন্ট হলো প্রপোজিশনাল লজিক, বেসিক লজিক হলো প্রপোজিশনাল লজিক। তো আমরা দেখব এখানে দেখো একটা এই লেখা আছে, একটা অ্যাসারশন দেয়া আছে x greater than 1, আমাদের একটা স্টেটমেন্ট আছে বা এক্সপ্রেশন আছে x greater than 1। এখন দেখো এই x greater than 1 এই ভ্যালু ট্রু না ফলস বলতে পারো কেউ? আমরা কিন্তু কেউই বলতে পারবো না যে x greater than 1 এটা ট্রু হবে অথবা ফলস হবে, আমরা কিন্তু জানি না। যতক্ষণ পর্যন্ত আমরা জানবো না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত x আমাদের ডিফাইন করা না থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা ট্রু হবে অথবা ফলস হবে বা অন্য কোনো ভ্যালু হবে আমরা কিন্তু কেউই জানি না। যদি ট্রু ভ্যালুজ অফ এক্স ইজ ডিফাইন, যদি আমরা এক্স এর ট্রু ভ্যালু যদি ডিফাইন করাটাকে ট্রু ভ্যালু, তখন আমরা বলতে পারবো এটা ট্রু হবে অথবা ফলস হবে। তো এইগুলো কিন্তু প্রপোজিশনাল লজিক দ্বারা আমরা এক্সপ্রেস করতে পারবো না, এইগুলোর জন্য আমাদের প্রেডিকেট লজিক ব্যবহার করতে হবে। এইগুলোর জন্য আমরা প্রেডিকেট লজিক ব্যবহার করব। তো আমরা ই করব, there is a some number of x for which x1 greater than x greater than 1 is hold, or for every number x greater than 1 hold। তার মানে এই যে x এর যদি একটা নাম্বার আমরা পাই, তখন আমরা এই x greater than 1 এটা ক্যালকুলেট করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো। আরেকটা দেখো আছে কি, যে all men are mortal, Socrates is a man, দেন আমরা ওই কনক্লুড করতে পারি দেন সক্রেটিস ইজ মর্টাল। এইগুলো প্রপোজিশনাল লজিকে আমরা এরকম মনে করো আরো আর্গুমেন্ট থাকবে, এরকম লজিক্যালি আরো ড্রাইভ করা যাবে। এটা যেমন কি প্রথম দুইটা স্টেটমেন্ট থেকে আমরা কিন্তু এই যে লজিক্যালি এই থার্ডটা ড্র করেছি, এই লজিক্যালি থার্ডটা কিন্তু আমরা ড্র করতে পারবো না, এইটা এই প্রপোজিশনাল লজিক। এই ধরনের প্রবলেমের জন্য আমরা প্রেডিকেট লজিক আমরা ব্যবহার করব। তার মানে দুইটার মধ্যে আর্গুমেন্ট হিসেবে আমরা দিব প্রথম স্টেটমেন্ট আর দ্বিতীয় স্টেটমেন্ট, আর থার্ডটা হলো আমরা ড্রাইভ করব আর্গুমেন্ট, এটা এই ফর্মুলাতে। এই জন্য আমরা মোটামুটি আমাদের প্রেডিকেট লজিক আমাদের ব্যবহার করতে হবে। এবং প্রেডিকেট লজিকের জন্য আমাদের আরেকটা যেটা বিষয় আছে, যে আমাদের এখানে বিভিন্ন ধরনের নোটেশন আমরা ব্যবহার করি। এখানে কয়েকটা একটু এক্সাম্পল দেয়া আছে নোটেশনগুলোর, যে আমরা এই যে এখানে এই নোটেশনগুলো সাধারণত প্রেডিকেট হিসেবে, যেমন ই এক্স ওয়াই, এক্স এ বি সি ডি, এম এক্স ওয়াই, এরকম আমাদের নোটেশন। এই যে বড় হাতের যেটাকে ই এক্স এম, এইগুলোকে বলা হয় প্রেডিকেট। এই ক্যাপিটাল লেটারে যেগুলো লেখা এইগুলোকে বলা হয় প্রেডিকেট। আর এই ভিতরে এক্স, এগুলো ভেরিয়েবল বা ফ্যাক্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে আমরা ব্যবহার করার নাম এক এক জায়গায়, বা আর্গুমেন্ট, প্যারামিটার, এক এক জায়গায় এক এক রকম নাম আছে সেগুলো। তো আমাদের এইগুলো প্রেডিকেট গুলো আমরা ব্যবহার করব এই ক্যাপিটাল লেটারে। তার মানে এই যে প্রেডিকেট লজিকে আমরা যখন এই যে
এক্সপ্রেস করব কোনো লজিককে, এরকম প্রেডিকেট আমরা ব্যবহার করব। আমাদের এখানে আজকে প্রেডিকেট গুলো ব্যবহার করব। দেখো, এ প্রেডিকেট উইথ ভেরিয়েবল ক্যান বি মেড এ প্রপোজিশন বাই আইদার অ্যাসাইনিং এ ভ্যালু টু দ্য ভেরিয়েবল অর বাই কোয়ান্টিফাইং দ্য ভেরিয়েবল। তার মানে এখানের প্রেডিকেট গুলো আমরা লিখবো কিভাবে? এখানকার প্রেডিকেট গুলো আমরা সেই সব প্রপোজিশনাল লজিক দিয়ে লিখবো যেখানে যে ভেরিয়েবল গুলো ব্যবহার করব সেই ভেরিয়েবল গুলোতে আমাদের ভ্যালু পুট করব। কারণ ভ্যালু পুট না করলে আমরা এই প্রেডিকেটের ফাইনাল ভ্যালু আউটপুট আমরা ক্যালকুলেট করতে পারবো না একটা। আর 2 নম্বর হলো কোয়ান্টিফাইং দ্য ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলোকে কোয়ান্টিফাই করব। কোয়ান্টিফাই কিভাবে করব আমরা পরের লেকচারে আমরা পড়বো, মানে পরের এই স্লাইডে আমরা পড়বো যে কিভাবে আমরা কোয়ান্টিফাই করব। এটা পরের স্লাইডগুলোতে আছে, নেক্সটে আমরা সেটা দেখবো কোয়ান্টিফাই করা। তার মানে দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এক নম্বর, এখানে যে ভ্যারিয়েবলগুলো প্রেডিকেটে ইনভলভ থাকবে সেই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু অ্যাসাইন করতে হবে। 2 নম্বর, এখানকার যে ভ্যারিয়েবলগুলো আছে সেই ভ্যারিয়েবলগুলোকে কোয়ান্টিফাই করতে হবে। কোয়ান্টিফাই কিভাবে করব আমরা পরে দেখতেছি। এই দুইটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে। একই রকম এগুলো প্রেডিকেট আমরা লিখবো না, এই জাস্ট হলো আমরা এখন কোয়ান্টিফাই করব কিভাবে। এমনি ভেরিয়েবলে ভ্যালু কিভাবে অ্যাসাইন করতে হয় আমরা সবাই জানি। ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন, এটা নিয়ে আমরা আমাদের কোনো হেডেক নাই। আমাদের যেটা হেডেক সেটা হলো আমাদের এই কিভাবে আমরা কোয়ান্টিফাই করব, এটা ভেরিয়েবলগুলো আমরা কিভাবে কোয়ান্টিফাই করব। এটা দেখো, এই যে 2 নম্বর যেটা, এটা হলো আমাদের কাজ। এটা হলো কোয়ান্টিফাইং দ্য ভেরিয়েবল ইউজিং এ কোয়ান্টিফায়ার। আর 1 নম্বর যে অ্যাসাইন এ ভ্যালু টু দ্য ভেরিয়েবল, এগুলো আমরা জানি অ্যাসাইন করা। তো কিভাবে আমরা কোয়ান্টিফাই করব সেটা এখানে দেখো একটা জেনারেল ফরম্যাট আছে, কিউ এক্স সাপোজ এ, তারপরে একটা অপারেটর, তারপরে কি, এটা একটা জেনারেল ফরম্যাট। আমরা বাম পক্ষ থেকে আসি, এখানে পি, এই পিটাকে বলা হয় স্টেটমেন্ট বা এক্সপ্রেশন। এই পিটাকে বলা হয় স্টেটমেন্ট, বা এই এক্সটা হলো আমাদের ভেরিয়েবল, আর এটা হলো এই ভেরিয়েবলের কোনো এক সময়ের ইনস্ট্যান্ট ভ্যালু, কোনো এক সময়ের ইনস্ট্যান্ট। এই এক্স একটা ভেরিয়েবল, সেটা যদি তুমি একটা, এর ভ্যালু কি হবে সেই ভ্যালুগুলো নিয়ে যদি একটা সেট ডিফাইন করো, এই সেটের যে কোনো একটা ইনস্ট্যান্ট হলো এ, এই সেটের একটা ইনস্ট্যান্ট হলো এ, আর তার সামনে দেয়া আছে কোয়ান্টিফাই করা এই যে কোয়ান্টিফায়ার দেয়া আছে কিউ, এটা কোয়ান্টিফায়ার। তার মানে এই স্টেটমেন্টটা, এটা একটা পুরো স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের আমাদের মেন পার্টটা হলো আমাদের পি। এই পি আমাদের ক্যালকুলেশন নির্ভর করবে দ্য ভেরিয়েবল এক্স, এই স্টেটমেন্টটা নির্ভর করবে এই ভেরিয়েবল এক্স এর উপরে, এই ভেরিয়েবলের এক্স এর উপরে, এই ভেরিয়েবলের এক্স এর উপরে। 1 নম্বর, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, আর এখানে যে কিউ আছে এই কিউ কোয়ান্টিফায়ারের উপরে, কিউ আছে কিউ কোয়ান্টিফায়ারের উপরে। তো 1 নম্বর শর্ত যে দেবো, পি আমাদের নির্ভর করবে এক্স ভেরিয়েবলের উপরে। এক্স ভেরিয়েবলের উপর নির্ভর করা মানে এক্স এর ভ্যালুর উপর নির্ভর করা। এক্স এর ভ্যালু মানে এখানে এ, পরিপক্ষে কিউ পি নির্ভর করবে এ এর উপরে। তার মানে এই এক্স বাদ দিয়ে চলে আসলাম। তার মানে 1 নম্বর শর্ত হলো পি নির্ভর করবে এই এক্স এর ভ্যালু এ এর উপরে, আর 2 নম্বর আমাদের কিউ এর ভ্যালু কিউ এর উপরে। এই কিউ এর উপর কিভাবে নির্ভর করবে, এই কিউ এর আবার 2টা শর্ত আছে, সেই 2টা শর্ত আমরা পরে পড়ব। এই 2টা শর্ত কি? 1 নম্বর তো আমরা দেখলাম যে এক্স এর ভ্যালুর উপরে, আর 2 নম্বর কোয়ান্টিফায়ার। এই 2 নম্বর কোয়ান্টিফায়ার, এই যে কোয়ান্টিফাই করা, এটা আবার 2টা শর্ত কোয়ান্টিফাই করা। একটা হলো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, আর একটা হলো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। একটা হলো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, আর একটা হলো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারকে আমরা, এই দেখো গ্রিক এই 2টা লেটার, এই 2টা লেটার দ্বারা আমরা প্রকাশ করি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর এটা। এটার মিনিং হলো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার যে সিম্বল, এর সিম্বলের মিনিং হলো
ফর অল, আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার এটার মিনিং হলো ফর সাম, মানে কিছু জন্য। আর ফর অল, যেহেতু এইগুলো সব ভেরিয়েবলের উপর অ্যাপ্লাই করা হয়, সেই জন্য লেখা হয় ফর অল ভ্যালুজ অফ দ্য ভেরিয়েবল অ্যান্ড ফর সাম ভ্যালুজ অফ দ্য ভেরিয়েবল। তারপরে এই যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের এটা হলো কোয়ান্টিফাই করবে ফর দ্য অল ভ্যালুজ অফ দ্য ভেরিয়েবল, আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের এটার মিনিং হলো ফর সাম ভ্যালুজ অফ দ্য ভেরিয়েবল। এটা তার মানে আমরা এই যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ফর অল, এটা তার মানে আমাদের যে স্টেটমেন্ট গুলো ছিল, দেখো এটা স্টেটমেন্ট, আমাদের দুইটা শর্তের একটা ফর অল। আমাদের এই পি ফর অল মানে কি, এই এক্স এর ভ্যালু এ হতে পারে, এক্স এর ভ্যালু বি হতে পারে, এক্স এর ভ্যালু, মনে করো একটা সেট ডিফাইন করা আছে, এক্স এর ডোমেন সেট হলো, এক্স এর ডোমেন সেট হলো মনে করো একটা ক্যাপিটাল এ ইকুয়াল টু এ বি সি ডি, চারটা ভ্যালু আছে। তাহলে যেহেতু এখানে ফর অল আছে, তার এক্স এর এ ভ্যালুর জন্য, এক্স এর বি ভ্যালুর জন্য, এক্স এর সি ভ্যালুর জন্য, এক্স এর ডি ভ্যালুর জন্য, এই চারটা ভ্যালুর জন্য যখন পি হোল্ড করবে তখন এটাকে বলা হয় ফর অল এক্স, ফর অল এক্স। তার মানে এইটাই হলো আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। তার মানে যখন চারটা ভ্যালুর জন্যই আমাদের হোল্ড করবে তখন আমাদের ফলাফল আমাদের ট্রু হবে। এটা হলো ফর অল এক্স। এই যখন চারটা ভ্যালুর জন্য আমাদের হোল্ড করবে না, কিছু ভ্যালুর জন্য করবে আর কিছু ভ্যালুর জন্য করবে না, তখন আমরা লিখবো এক্সটেনশিয়াল কোয়ান্টিফায়ার। তো এখানে দেখো একটা এক্সাম্পল দেয়া আছে, যেখানে হলো ফর অল হ্যাভ হুইলস, ফল মানে অল কার হ্যাভ হুইলস, তার মানে সেই টয়োটা কার হতে পারে, সে মারুতি কার হতে পারে, সে সুজুকি হতে পারে, সে ট্রাভন হতে পারে, সে বিএমডাব্লিউ হতে পারে। এই যে কারই হোক না কেন সব কারেরই আমাদের এই আছে, হুইল আছে। তো সেই জন্য ফর অল এক্স কার এক্স হ্যাজ হুইল, তার মানে এটা এই এক্স এর সকল ভ্যালুর জন্যই হোল্ড করবে, সেই জন্য এখানে ফর অল। একই রকম এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, এখানে এক্সাম্পল দেয়া আছে একটা, দেখো সামওয়ান লাভস ইউ। পৃথিবীতে এইগুলো খুবই কম মানুষই আছে যাদের সবাই ভালোবাসে, সাধারণত কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না। তো এখানে এইটা কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে এটা দিয়া। তার মানে এই ধরনের আমরা এগুলো ফর, দেখো এক্স সামওয়ান এক্স লাভ ইউ, তার মানে এই ধরনের স্টেটমেন্ট গুলো আমরা এক্সটেনশনাল কোয়ান্টিফায়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এগুলো ফর্মুলা আমরা আগের মতো কম্পাউন্ড ফর্মুলা ব্যবহার করতে পারি। আমরা লাস্ট আমরা যাব কোথায়, এখানে আমরা কিছু রুলস দেখবো, রুলস গুলো আছে, একটা প্রসিডিউর রুলস এখানে আছে, প্রোডাকশন রুলস। এই যে ইফ কন্ডিশন দেন, এই ধরনের এই রুলস গুলোকে বলা হয় প্রোডাকশন রুলস। এই প্রোডাকশন রুলস আবার দেখো কয় ধরনের আছে, নলেজ ডিক্লারেশন রুলস, ইনফারেন্স প্রসিডিউর রুলস, মেটা রুলস। এই নলেজ ডিক্লারেটিভ রুলস, যত ধরনের স্টেটমেন্টগুলো লজিকগুলো থাকবে, যত ধরনের স্টেটমেন্টগুলো থাকবে, সেই স্টেটমেন্টগুলোর মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য যে রুলসগুলো লেখা হয় সেটা হলো নলেজ ডিক্লারেটিভ রুলস। ইনফারেন্স রুলস, এই যে কিছু রুলস দেয়া আছে সেখান থেকে যদি আমরা নতুন রুলস ড্র করি সেগুলোকে বলা হয় ইনফারেন্স প্রসিডিউর রুলস। এগুলো এটার আরেকটা মানে হাউ টু সলভ এ প্রবলেম উই ক্যান ইউজ দ্য ইনফারেন্স প্রসিডিউর রুলস। তার মানে আমরা একটা প্রবলেম আসলে সেই প্রবলেম সলিউশন করার জন্য রুলস গুলো ধাপে ধাপে কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা হলো আমাদের ইনফারেন্স প্রসিডিউর রুলস। এটা আর মেটা রুলস, মেটা রুলস হলো রুলস আছে, রুলস থেকে রুলস ড্রাইভ করা। তার মানে আমার কিছু রুলস আছে, এই রুলস গুলো ব্যবহার করে আমরা নতুন রুলস ড্র করা, দিস আর রুলস ফর মেকিং রুলস, সেটাগুলো হলো মেটা রুলস। অনেকটা মেটা নলেজের মধ্যে, নলেজ অ্যাবাউট নলেজ, নলেজ অ্যাবাউট উই নো দিস কাইন্ড অফ। এটা ছিল আমাদের প্রেডিকেট লজিক এর বেসিক। এরপর হলো লাস্ট আমরা কিছু ফরম্যাট দেখবো লাস্ট।
এটা হলো আমাদের সিম্বলিক লজিকের লাস্ট চ্যাপ্টার। লাস্ট চ্যাপ্টারে আমরা প্রেডিকেট লজিকের অ্যাডভান্স একটা আছে, সেটা হলো ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক। আমরা যেগুলো আসলে বেসিক টার্ম পড়লাম প্রেডিকেট লজিকের, সেগুলো নিয়ে আরেক ওরই অ্যাডভান্স টার্ম, সেটা হলো ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক। সেটার কিছু প্রপার্টিসগুলো আমরা দেখব, তার সিনট্যাক্স সিম্যান্টিক্সগুলো দেখব, আর তার কিছু ফর্ম আছে, স্টেটমেন্টগুলো বা লজিকগুলো লেখার বিভিন্ন ফর্ম আছে, কজাল ফর্ম, সেই কজাল ফর্মগুলো আমরা একটু দেখব। সেটা এফ অফ রিয়েল মানে ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক, এটাও ওয়ান কাইন্ড অফ প্রেডিকেট লজিক। এটা হলো ওয়ান কাইন্ড অফ প্রেডিকেট লজিক। বলা হয় আমাদের প্রেডিকেট লজিকের প্রথম যে ধাপ, সেই ধাপকেই হলো ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক বলা হয়। এখানে আমরা আগের লেকচারে যে প্রেডিকেট লজিকগুলো পড়লাম সেগুলো ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকের মধ্যে, মানে প্রথম ধাপ। এরকম কয়েকটা ধাপ আছে, আমরা অ্যাডভান্স ধাপে যাব না, আমরা ফার্স্ট অর্ডার পর্যন্তই পড়বো, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক। যেহেতু এটা ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক যেহেতু প্রপোজিশনাল লজিক থেকে আসছে, এটাও সেম জিনিস, যে এটা বেসমেন্ট অফ প্রপোজিশনাল লজিক বা এক্সটেনশন অফ প্রপোজিশনাল লজিক। এটা দেখো কি আছে এখানের মধ্যে, কি থাকবে? ইন্ট্রোডাকশন অফ প্রেডিকেট, ইউজ অফ ফাংশন and use of variable with variable quantifier। তাহলে দেখো এখানে আমাদের বেসিক টার্মের সঙ্গে কি যোগ হলো? প্রেডিকেট তো আমরা আগেই পড়েছি, আমরা ভেরিয়েবল গুলো পড়েছি, তার কোয়ান্টিফায়ার গুলো পড়েছি। এখানে শুধু অতিরিক্ত যোগ হলো এখানে ইউজ অফ ফাংশন, এখানে ফাংশন যোগ হলো। তার মানে ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকের মধ্যে আমরা পড়বো প্রেডিকেট গুলো, প্রেডিকেট অলরেডি আমরা পড়ে আসছি। ইউজ অফ ফাংশন গুলো পড়বো, এখানে ফাংশন গুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো এখানে। আর ইউজ অফ ভেরিয়েবল অলরেডি আমরা পড়ে আসছি, তার কোয়ান্টিফায়ার গুলো পড়ে আসছি। তার মানে নতুন এখানে আমাদের ফাংশন গুলো জানলেই মোটামুটি ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক বিষয়ে আমাদের ধারণা হয়ে যাবে। একই রকমের আমাদের এখানে যে সিনট্যাক্স গুলো কি আছে, এখানে সিনট্যাক্স গুলো আমাদের প্রপোজিশনাল লজিকে যা পড়ছিলাম প্লাস কোয়ান্টিফায়ার গুলো মিলে আর ভেরিয়েবল ফাংশন এগুলো মিলে আমাদের সিনট্যাক্স গুলো হবে। দেখো কানেক্টিভস মানে অপারেটর গুলো কি কি আছে, ওই 5 কানেক্টিভস আগেই পড়েছি, সেগুলো এখানে থাকবে। আমাদের নেগেশন, এন্ড অর নট, ইমপ্লিকেশন এন্ড ইকুইভ্যালেন্স, কোয়ান্টিফায়ার গুলো থাকবে এখানে সিনট্যাক্সের মধ্যে। কনস্ট্যান্ট থাকবে, এই যে নাম্বার 1 2 3 4 নাম্বার গুলো ব্যবহার করে সেই কনস্ট্যান্ট গুলো থাকবে। ভেরিয়েবল গুলো আমরা সিনট্যাক্সে ব্যবহার করতে পারবো, ফাংশন গুলো ব্যবহার করতে পারবো, লাস্ট ওয়ান হলো আমরা প্রেডিকেট গুলো ব্যবহার করতে পারবো। কোয়ান্টিফায়ার আমরা জানবো যে দুইটা কোয়ান্টিফায়ার পড়ে আসছি আমরা, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর এক্সিস্টেন্ট কোয়ান্টিফায়ার, এইগুলো কোয়ান্টিফায়ার গুলো পড়বো। কনস্ট্যান্ট, ভেরিয়েবল এন্ড ফাংশন এইগুলোর নাম বা টার্মও বলা হয়, কনস্ট্যান্ট, ভেরিয়েবল, ফাংশন। কনস্ট্যান্ট, ভেরিয়েবল, ফাংশন এইগুলোকে টার্মও বলা হয়। আর এই প্রেডিকেট রিফার্স টু অ্যাটমিক ফর্মুলা বা অ্যাটমস বলা হয়, যে প্রেডিকেট গুলো আমরা ব্যবহার করবো সেইগুলো। তো এইগুলো হলো সিনট্যাক্সের মধ্যে। তো সিনট্যাক্সের মোটামুটি এইগুলো সবই আমাদের ধারণা। আমরা ফাংশনগুলো, প্রেডিকেটগুলো এখানে কিভাবে ব্যবহার করা হবে, ফাংশনগুলো, প্রেডিকেটগুলো, সেগুলো একটা এক্সাম্পল দিয়ে মোটামুটি সবগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে দেখো আমাদের একটা এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পলে একটা ডেসক্রিপটিভ এক্সাম্পল দেয়া আছে। এটা আমাদের প্রবলেমের মধ্যে আমাদের তিনটা স্টেটমেন্ট দেয়া আছে। অল এমপ্লয়ি আর্নিং $1,400 or more per year pay tax, এটা একটা স্টেটমেন্ট প্রবলেমে। 2 নম্বর স্টেটমেন্ট আছে some employee are sick today। 3 নম্বর স্টেটমেন্ট আছে আমাদের no employee earn more than the president। তার মানে এই তিনটা আমাদের, এইগুলো আমাদের ডেসক্রিপটিভ, এইগুলো হলো আমাদের ডেসক্রিপটিভ। এখন এইগুলোকে, এই ডেসক্রিপটিভ স্টেটমেন্টগুলোকে আমাদের এফওপিএল মানে ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে আমাদের লিখতে হবে। এই এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করব। তোমাদের এই প্রবলেম থাকবে এরকম, এরকম কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, বলা হবে এই স্টেটমেন্টগুলো তুমি ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে কিভাবে রিপ্রেজেন্ট করবে আর লিখবা, সেটা হলো লিখো। এটা হলো তোমাদের প্রবলেম থাকবে, এরকম এক্সারসাইজ থাকবে, এরকম 2-3টা স্টেটমেন্ট দেওয়া থাকবে। স্টেটমেন্টগুলো তোমাকে ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে লিখতে হবে, যে কিভাবে লিখে দেয় তা আমাদের লিখতে হবে। এই লিখতে হলে স্টেটমেন্টগুলোর আগে আমাদের মিনিংগুলো জানার চেষ্টা করতে হবে, যে এর মধ্যে কি কি আসলে
আইডিয়া বা কনসেপ্ট আছে, যেমন অল এমপ্লয়ি আর্নিং মোর এত, এই যে আর্নিং ইকুয়াল অর মোর, তার মানে গ্রেটার দেন আর ইকুয়াল $1400। তারপরে আছে কি পার ইয়ারে ওই ট্যাক্স পে করে, তার মানে যেসব এমপ্লয়ি বছরে 1400 তার বেশি ইনকাম করে তাদের ট্যাক্স দিতে হয়। এটা হলো আমাদের এই থিম এই 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 সেন্টেন্সের। তার মানে দেখো এমপ্লয়িগুলো নিতে হবে, এমপ্লয়িগুলোর আমাদের আর্নিং নিতে হবে, ইনকাম নিতে হবে, আর এগুলো ট্যাক্স পে করতে হবে। এই তিনটা হলো আইডিয়া এর মধ্যে। তার মানে এমপ্লয়িরা আর্ন করবে, আর্নিং মানে ইনকাম নিতে হবে আমাদের, এবং তারা এই যে 1400 বা তার বেশি হলে এই যে শর্ত আমাদের দেয়া আছে এটা থাকলে সে হলো ট্যাক্স পে করবে। তো আমাদের এই দাবগুলো মনে রাখতে হবে। এইগুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ছোট ছোট সাব অংশকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে আগে, তারপর সেগুলো নিয়ে আমাদের ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে সেটা রিপ্রেজেন্ট করতে হবে, লিখতে হবে। 2 নম্বর স্টেটমেন্ট আছে সাম এমপ্লয়ি আর সিক টুডে। তার মানে এখানে দেখো এমপ্লয়ি আছে, ওখানে ছিল অল, আর এখানে সাম এমপ্লয়ি আছে। তাহলে দেখো এখানে কোয়ান্টিফায়ার এর ব্যবহারও চলে আসছে। তাহলে যেখানে আছে অল এমপ্লয়ি সেখানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আমাকে ব্যবহার করতে হবে, যেখানে সাম এমপ্লয়ি আছে সেখানে এক্সটেনশনাল কোয়ান্টিফায়ার আমাকে ব্যবহার করতে হবে। তার মানে দেখো এখানে সাম আমাদের কোয়ান্টিফায়ার চলে আসছে। আর সিক টুডে তার মানে তারা অসুস্থ, এটা হলো একটা প্রেডিকেট বা অসুস্থ, কিছু এমপ্লয়ি সিক, এটাও আমাদের প্রকাশ করতে হবে। লাস্ট ওয়ান আছে নো এমপ্লয়ি মোর দেন দ্য প্রেসিডেন্ট। তাহলে এখানে এমপ্লয়ি আছে, আরেকজন চলে আসছে এমপ্লয়ি রিলেটেড প্রেসিডেন্ট, তাকে বলা হলো যে প্রেসিডেন্ট কোন এমপ্লয়ির ইনকাম প্রেসিডেন্টের থেকে বেশি না। তা আমরা বলতে পারি এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে প্রেসিডেন্টের ইনকামই সবার থেকে বেশি। তাহলে এখানে কিন্তু আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার দিয়েও এটা প্রকাশ করতে পারবো যে প্রেসিডেন্টের ইনকাম সব এমপ্লয়ের চেয়ে বেশি, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তো এইগুলো এই যে ধাপে ধাপে এই আইডিয়াগুলো কনসেপ্টগুলো আগে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের প্রথমে দেখো এটা উই মাস্ট ডিফাইন প্রেডিকেট অ্যান্ড ফাংশন, এই ধরনের আমাদের আগে প্রেডিকেট এবং ফাংশন আমরা ডিফাইন করব। এই প্রেডিকেট এবং ফাংশন ব্যবহার করব, এর জন্য আমাদের যে যে ভেরিয়েবল দরকার ভেরিয়েবলগুলো প্রপারলি আমরা ব্যবহার করব এটা। তো দেখো এখানে সব এমপ্লয়ির কথা লেখা আছে, সেই জন্য এমপ্লয়ের জন্য আমাদের একটা প্রেডিকেট নিছে ই অফ এক্স, মানে এখানে এক্স ইজ এ এমপ্লয়ি, এই ই প্রেডিকেট দ্বারা এমপ্লয়ি রিপ্রেজেন্ট করছে। এখানে প্রেসিডেন্ট আছে পি অফ এক্স, প্রেসিডেন্ট রিপ্রেজেন্ট করার জন্য পারসন পি লেখা আছে। এখানে দেখো ইনকাম আছে, এর জন্য আমাদের প্রেডিকেট আই এক্স লেখা হলো, আই এক্স ফর ইনকাম অফ এক্স, এক্স এর ইনকাম আই এক্স ধরা হলো। এখানে দেখো যে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু ছিল, সেই গ্রেটার দ্যান আর ইকুয়াল টু ফাংশন এখানে ব্যবহার করা হলো ইউ এন্ড ভি, ইউ ইজ গ্রেটার দ্যান আর ইকুয়াল টু ভি গ্রেটার দ্যান। দেখো এই যে কিছু এমপ্লয়ি 6 ছিল, সেই 6 এর জন্য আমাদের 6, তার জন্য আমাদের প্রেডিকেট ব্যবহার করা হলো। আর কেউ কেউ ইনকাম ট্যাক্স প্রদান করে, সেই ট্যাক্সের জন্য আমাদের প্রেডিকেট গুলো ব্যবহার করা হলো। তাহলে দেখো এই ধরনের এইগুলো মোটামুটি এর মধ্যে আমাদের এখানকার সবগুলো যত ধরনের আমাদের প্রেডিকেট দরকার সবগুলো চলে আসছে। তার মানে 1 নম্বর যে স্টেটমেন্ট ছিল তার জন্য দেখো 3টা প্রেডিকেট লেগেছে। এমপ্লয়ি গুলোর জন্য আমাদের এক্স ব্যবহার করা, এই যে আর্ন করার জন্য মোর আর ইকুয়াল এই ফাংশন এখানে ব্যবহার করা হয়েছে, আর ওই ট্যাক্স পে করে ইনকাম ট্যাক্স প্রদান করো তার জন্য কিন্তু আমাদের চলে আসছে এই 3টা। 2 নম্বর দেখা যাচ্ছে সাম এমপ্লয়ি, এখানে এমপ্লয়ি আর সাম এমপ্লয়ি আর সিক টুডে, এই 6 এর জন্য দেখো এই যে সিক টুডে এই এমপ্লয়ি 6 এর 6 যারা মানে সিক, তারা এই সিক এর জন্য এসে চলে আসছে। আর 3 নম্বর এমপ্লয়ি আছে মোর দেন আর প্রেসিডেন্ট আছে, এর মধ্যেও 3টা কিন্তু এমপ্লয়ি লাগবে, প্রেসিডেন্ট লাগবে, আর ওই যে মোর দেন এটাও লাগবে। তাহলে এর মধ্যেও কিন্তু 3টা আমাদের প্রেডিকেট বা ফাংশন ব্যবহার করতে হবে। তার মানে এগুলো দিয়ে এখন দেখো পরেরটা ব্যবহার করেছে। 1 নম্বরে দেখো ছিল যেহেতু ফর অল এমপ্লয়ি, দেখো প্রথমে আমাদের কি নেওয়া হলো, প্রথমে এমপ্লয়ি নেওয়া হলো, সেই এমপ্লয়ি ইনকাম গ্রেটার এর ইকুয়াল টু নিল, যদি এই 2টা সত্য হয় তারা কি হবে ট্যাক্স পে করবে ইমপ্লিকেশন।
আর যেহেতু সবাই সেই জন্য ফর অল এক্স। এটা 2 নম্বর ছিল সিক টুডে, কিছু এমপ্লয়ি সিক টুডে, কিছু এমপ্লয়ি নিল সিক টুডে, এর জন্য তাকে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ব্যবহার করা হলো। আর এরপর দেখো এমপ্লয়ি নিল আর প্রেসিডেন্ট নিল, এমপ্লয়ি নিল অ্যান্ড প্রেসিডেন্ট নিল। তো আমাদের কি হবে, প্রেসিডেন্টের এই যে এটা হলো ওয়াই হবে আর এটা হলো এক্স হবে, এখানে ভুল আছে। তার মানে আমাদের প্রেসিডেন্টের ইনকাম অন্য এমপ্লয়ির চেয়ে, এখানে এমপ্লয়ি এক্স দ্বারা বোঝানো হয়েছে আর প্রেসিডেন্ট ওয়াই দ্বারা বোঝানো হয়েছে। তাহলে গেটার আর ইকুয়াল টু দ্য ইনকাম অফ এক্স, গেটার এন্ড ইকুয়াল টু ইনকাম অফ ওয়াই। তার মানে সব এমপ্লয়ি নিল আর প্রেসিডেন্ট নিল, তার মানে এই দুইটা নিয়ে দেখলো যে গেটার আর ইকুয়াল টু ইনকাম অফ প্রেসিডেন্ট, গেটার আর ইকুয়াল টু ইনকাম অফ এমপ্লয়ি। যেহেতু সবার ক্ষেত্রেই প্রযোজ্য সেই জন্য ফর অল এক্স ওয়াই। তার মানে এইভাবে দেখো তিনটা স্টেটমেন্ট আমরা এইটা এখন এই যেটা হলো এই তিনটা স্টেটমেন্ট এইটাই হলো আমাদের এফ অফ ইল স্টেটমেন্ট, এফ অফ ইল। তার মানে এটা হলো আমরা এখানে ওই যে স্টেটমেন্টগুলো ছিল সেটা ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে লিখলাম। এইগুলোকে বলা হয় ওয়েল ফল ফর্মুলা বা ওফ। এই যে এরকম ওয়েল ফর্ম, এইগুলো এক একটা ফর্মুলা বা ওফ এরকম কম্পাউন্ড করে আমাদের এফ ও পি এল এর যে সিনট্যাক্স কানেক্টর কানেক্টিভসগুলো ব্যবহার করে আমরা যে এই ফর্মুলাগুলো লিখলাম সেই জন্য এর নাম হলো ওয়েল ফর্ম ফর্মুলা বা সংক্ষেপে ওফ, ডাব্লিউ এফ এফ, ওফ বলা হয়, ডাব্লিউ এফ এফ। এগুলো কম্পাউন্ড হতে পারে, এগুলো অ্যাটমিক মানে একটা সিঙ্গেল ফর্মুলা হতে পারে অথবা একাধিকটা একসঙ্গে কম্পাউন্ডও হতে পারে। এর কিছু ওই প্রপার্টিজ আছে ভ্যালিড। এই উফ যদি আন্ডার এভরি ইন্টারপ্রিটেশন ইট ইজ ট্রু, যদি সব ইন্টারপ্রিটেশনের জন্য ট্রু হয় ভ্যালিড বলা হয়। ইনকনসিস্টেন্সি যদি সবের জন্য ফলস হয় ইনকনসিস্টেন্সি বা আনস্যাটিসফাইবল বলা হয়। ইনভ্যালিড হলো সামের জন্য ফলস, সাম ইন্টারপ্রিটেশনে সাম ইন্টারপ্রিটেশন ট্রু হতে পারে। তার মানে যদি কোনো ফর্মুলা সাম ইন্টারপ্রিটেশনের জন্য যদি ফলস হয় তাহলে সেটাকে ইনভ্যালিড হয়। আর স্যাটিসফাইবেল হলো সেটা কিছুর জন্য ট্রু কিছুর জন্য ফলস, সেটাও হলো স্যাটিসফাইবল আমরা বলতে পারি। মানে শর্ত থাকবে যে কিছুর জন্য ট্রু অবশ্যই হতে হবে তাহলে স্যাটিসফাইবল, আর ইনভ্যালিড একই রকম কিছুর জন্য ফলস অবশ্যই হতে হবে, সেটা হলো আমাদের ইনভ্যালিড। সিমেন্টিক্স গুলো এই জাস্ট মিনিং গুলো, এর মিনিং গুলো আসলে আমরা একবারে ট্রু ফলস এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না, এইগুলো ডিফাইন করতে হবে। এই যে প্রেডিকেট ফাংশন ভেরিয়েবল এই ভ্যালুগুলো আমরা বসানোর পরে তার সিমেন্টিক্স গুলো আমরা বের করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা পারবো না। এরকম প্রত্যেকটার জন্য থাকবে ট্রুথ টেবিল, থাকবে ট্রুথ টেবিল থেকে আমরা ভ্যালুগুলো বের করে আন্ডারে তারপরে আমরা এগুলো ডিফাইন করতে পারবো তার সিমেন্টিক্স গুলো। এই দেখো সেই জন্য এখানে the semantic of FOPL are determined by interpretation assigned to the predicate rather than proposition। তার মানে এখানে যেসব প্রেডিকেট থাকবে সেইগুলোর ইন্টারপ্রিটেশন আগে ভ্যালু বসাতে হবে, তারপরে সেইগুলো দিয়ে ক্যালকুলেশন করে ফাইনাল ভ্যালুগুলো আমাদের বের করতে হবে। এখানে একটা দেয়া আছে এই যে ইন্ডিভিজুয়াল গুলো দেখো একটা আমাদের ওপস দেয়া আছে ফর্মুলা, তার মানে এখানে যতগুলো আছে এই প্রত্যেকটার ভ্যালু আগে বের করতে হবে, তারপরে আমরা কিন্তু এটা বের করতে পারবো যে এটা ট্রু অথবা ফলস। এখানে দেখো ভ্যালুগুলো বসানো আছে, দেখো এখানে কি আছে আমাদের ভ্যালুগুলো, আমাদের কনস্ট্যান্ট আছে, এ ফাংশন আছে, এ কনস্ট্যান্ট এর ভ্যালু ধরে নিছে 2, এফ আছে ফাংশন এফ এর ভ্যালু 2টা ধরে নিছে, তারপরে প্রেডিকেট গুলোর ভ্যালু ধরে নিছে, এই যে এগুলো ট্রু ফলস এগুলো হলো প্রেডিকেট। এখন এইগুলো কি করতে হবে, এইগুলো এখানে ভ্যালু পুট করতে হবে, এটা ভ্যালু পুট করতে হবে এখানে, এখানে ভ্যালু পুট করতে হবে। এই দুইটা এটা হয় ট্রু অথবা ফলস হবে। এখানে যেমন ট্রু এবং এখানে কি হয়েছে যে এখানে এক্স এর ভ্যালু 1 বসানোর পরে ট্রু, এখানে ট্রু পাইছে,
তার মানে এই পাশে হলো ট্রু আর এই পাশে পাইছে এখানে হলো ফলস। তখন আবার ইমপ্লিকেশনের আমাদের ট্রুথ টেবিল থেকে নিয়ে আসতে হবে যে যখন দুইটার ভ্যালু ডিফারেন্স হবে সেম হবে না, তখন হলো সেকেন্ডটার ইমপ্লিকেশনের শর্ত ছিল সেকেন্ড ভ্যালুটার উপর নির্ভর করবে। যেহেতু সেকেন্ড ভ্যালু ফলস সেই জন্য এই স্টেটমেন্টের ভ্যালু ফলস। এটা হলো যখন এক্স এর ভ্যালু 1 বসানো হয়েছে, এক্স এর ভ্যালু যখন 2 বসানো হয়েছে তখন এটা হলো ট্রু হয়েছে, ইকুইভ্যালেন্সি ট্রু। তাহলে দেখো একটার ভ্যালুর জন্য ফলস হলো আর একটা ভ্যালুর জন্য ট্রু হলো, কিন্তু আমাদের এখানে লেখা আছে ফর অল এক্স, মানে এক্স এর সব ভ্যালুর জন্যই হোল্ড করতে হবে। তার মানে এক্স এর একটা ভ্যালুর জন্য ট্রু আর একটা ভ্যালুর জন্য ফলস, তার মানে এটা হোল্ড করলো না, তার মানে এটা টোটালসটা আমাদের ভ্যালু হবে ফলস। সেই জন্য একটার জন্য ট্রু হয়েছে একটার জন্য ফলস, সেই জন্য যেহেতু এখানে ফর অল এক্স আছে আমাদের এটা আলটিমেটলি ফাইনাল আমাদের আউটপুট হলো এখানে ফলস। তার মানে এরকম যদি আমাদের স্টেটমেন্ট থাকে, এইগুলোর যখন ভ্যালু তোমাদের বের করতে বলবে তখন ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো আছে প্রেডিকেটগুলো আছে সেইগুলোর ভ্যালুগুলো আগে বসাবা। এইগুলো বসানোর পরে এখানে যে কানেকটিভস গুলো আছে সেই কানেকটিভস গুলোর ভ্যালুগুলো ট্রুথ টেবিলে অনুযায়ী বসাতে হবে। বসানো যখন হয়ে যাবে তখন কোয়ান্টিফায়ার এর ভ্যালুগুলো বসাবা, যে কোয়ান্টিফায়ার ফর অল আছে না সাম আছে সেটা দেখতে হবে। এই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখানে বিভিন্ন ফর্মুলা আছে সেগুলো তোমরা দেখতে পারো। লাস্ট ওয়ান কজাল ফর্ম বা নরমাল ফর্ম বলা হয়। এই যে আমরা ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকের স্টেটমেন্ট গুলো দেখলাম, এক্সপ্রেশন গুলো দেখলাম, এই এক্সপ্রেশন গুলো আমরা বিভিন্ন ফর্মে ফেলতে পারি ডাটাবেজের মতো। এখানেও ফর্মগুলো সেটা কনজাংটিভ নরমাল ফর্ম হতে পারে, ডিসজাংটিভ নরমাল ফর্ম হতে পারে, প্রিনেক্স নরমাল ফর্ম হতে পারে। এই তিন ধরনের নরমাল ফর্ম আছে। দেখো কনজাংটিভ হবে যদি আমাদের প্রেডিকেট গুলোকে আমরা এই যে অ্যান্ড যেটা ছিল এই অ্যান্ড সেপারেট করে আলাদা করতে পারি, এই অ্যান্ড সেপারেট করে যদি আলাদা করতে পারি তখন এটাকে বলা হয় আমাদের নরমাল ফর্ম। তার মানে এটা একটা অ্যান্ড সেপারেট করে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা এটা মিলে একটা টার্ম এটুকু, তারপর এটা এখানে তিনটা টার্ম আছে, তিনটা টার্মের মধ্যে দেখো এখানে অ্যান্ড সেপারেট কি বলে এটা না, এটা হলো আমাদের কনজাংটিভ নরমাল ফর্ম। আরেকটা আছে ডিসজাংটিভ নরমাল ফর্ম, সেটা যদি এটা হলো অর হবে, এখানে ভুল আছে অপারেটর, তার মানে আমরা অর সেপারেট করে করতে পারি, সেটা হলো আমাদের ডিসজাংটিভ নরমাল ফর্ম। তার মানে এই একটা টার্ম, এখানে একটা টার্ম, এখানে একটা টার্ম আর লাস্ট টার্ম, এই টার্মগুলোর মধ্যে দেখো সব আমাদের অর, তাহলে এটাকে বলা হয় ডিসজাংটিভ নরমাল ফর্ম। আর একটা আছে প্রিনেক্স নরমাল ফর্ম। এই প্রিনেক্স তার মধ্যে যদি আমাদের কোয়ান্টিফায়ার গুলো থাকে, এখানে যেমন কোয়ান্টিফায়ার গুলো নাই, এখানে যদি কোয়ান্টিফায়ার গুলো থাকে তো আমাদের কোয়ান্টিফায়ার আগে হলো কোয়ান্টিফায়ার গুলো থাকবে, কোয়ান্টিফায়ার গুলো বাইরে থাকবে, আর কোয়ান্টিফায়ার বাদে যে প্রেডিকেট বা ভেরিয়েবল গুলো থাকবে সেগুলো ডান পাশে, এইগুলোকে বলা হয় প্রিনেক্স নরমাল ফর্ম। দেখো এই দেখো কোয়ান্টিফায়ার যতগুলো আছে সেগুলো বাইরে একসঙ্গে, আর এগুলো প্রেডিকেট বা ফাংশন গুলো ডান পাশে। তার মানে এখানে তিনটা কোয়ান্টিফায়ার দেখো সব বাইরে, আর এইগুলো কোয়ান্টিফায়ার ছাড়া যেগুলো প্রেডিকেট বা ফাংশন আছে সেগুলো, এইটাকে বলা হয় প্রিনেক্স নরমাল ফর্ম। এইটা কিন্তু প্রিনেক্স না, এটা কিন্তু প্রিনেক্স, কারণ এর মধ্যে দেখো এখানে এটা আছে আবার ভিতরে আবার এখানে আমাদের কোয়ান্টিফায়ার, তার মানে এটা প্রিনেক্স ফর্ম না। প্রিনেক্স ফর্মের শর্তে হলো কোয়ান্টিফায়ার গুলো সব বাইরে নিয়ে চলে আসতে হবে, সামনে নিয়ে চলে আসতে হবে, আর পরে যেগুলো থাকবে সেগুলো হলো কোয়ান্টিফায়ার ছাড়া আমাদের ফাংশন অথবা প্রেডিকেট গুলো। তো এইগুলো আমাদের এই নরমাল ফর্মে আমাদের কনভার্সন আছে। এইটা একটু এখানকার একটু বড় এবং একটু জটিল এই লেকচারের, এইটাই যে আমাদের
এই যে কজাল ফর্মে আমাদের কনভার্ট করব কিভাবে, যদি এই যে 3 ধরনের কজাল ফর্ম পড়লাম, তো আমাদের যে কোনো যদি মিক্সার থাকে সেইগুলোকে আমরা এই নর্মাল ফর্মে কনভার্ট করতে পারি। নর্মাল ফর্মে কনভার্ট করা মানে সেটা হয় কি থাকবে, আমাদের এই প্রিনেক্স গুলো সব বাইরে পাঠাতে হবে, মানে কোয়ান্টিফায়ার গুলো সব বাইরে পাঠাতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর, ডান পাশে যেগুলো প্রেডিকেট বা ফাংশন গুলো থাকবে সেগুলো হয় কি বলে কন্ডাক্ট নর্মাল ফর্ম অথবা ডিসজাংটিভ নর্মাল ফর্মে রাখতে হবে। যদি রাখতে পারি তখন সেটাকে আমাদের বলা হয় কজাল নর্মাল ফর্ম। তার মানে কজাল নর্মাল ফর্মের শর্ত আমাদের এগুলো সব, এর সঙ্গে আরো কিছু টার্মগুলো যোগ আছে, এখানে মনে হয় 8টা না কয়টা পয়েন্ট আছে, না 9টা পয়েন্টে আমরা দেখবো যে কি কাজ করতে হয় নর্মাল ফর্মে। প্রথমে ইলিমিনেট অল ইমপ্লিকেশন সিম্বল, তার মানে যত ইমপ্লিকেশন থাকবে সবগুলোই আমাদের বাদ দিতে হবে। তো এগুলো করতে হলে আমাদের ইমপ্লিকেশনের যে ফর্মুলা ছিল নট পি অর কিউ, সেই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। একই রকম ইমপ্লিকেশন এলিমিনেশন অফ ইকুইভ্যালেন্স, এই ইকুইভ্যালেন্স গুলো আগে বাদ দিতে হবে। তার মানে বুঝতে পারছো যে কোজাল ফর্ম করতে হলে আমাদের এই কোজাল ফর্মের মধ্যে কোনো ইমপ্লিকেশন থাকবে না, কখনো কোনো ইকুইভ্যালেন্সও থাকবে না। 2 নম্বর, রিডিউস দ্য স্কোপ অফ নেগেশন, নেগেশন গুলো আমাদের যত সম্ভব বাদ দিতে হবে অ্যাজ মাচ। এর জন্য আমরা ফর্মুলা গুলো ব্যবহার করব নেগেশন রিলেটেড যতগুলো, ওই যে আমাদের ডি মর্গানস ল অ্যাপ্লাই করব আমরা এইগুলো। আবার এই ইকুইভ্যালেন্স ইমপ্লিকেশন অ্যাপ্লাই করলেও আমাদের আরো কিছু নেগেশন অপারেটর চলে আসবে। তো এইগুলো যত আমরা রিডিউস করতে পারি সেগুলো আমাদের রিডিউস করতে হবে। তারপরে আমাদের করতে হবে কি, আমাদের স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবল দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আমাদের কোয়ান্টিফায়ার ব্যবহার করা আছে, কোয়ান্টিফায়ারের মধ্যে একই ধরনের ভেরিয়েবল নাম আছে, সেগুলো আমরা আলাদা আলাদা করব। যেমন এখানে দেখো, এইখানে ভেরিয়েবল ফর অল কোয়ান্টিফায়ার ব্যবহার করা আছে, এখানে এক্সটেনশিয়াল কোয়ান্টিফায়ার ব্যবহার করা আছে, এখানেও এক্স ভেরিয়েবল, এখানেও এক্স ভেরিয়েবল। তখন আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা একটু কনফিউশনে চলে যাই। সেই জন্য এই ভেরিয়েবল গুলোর নামগুলো আমাদের একটু ভিন্ন ভিন্ন করতে হবে। এখানে ভেরিয়েবল ব্যবহার করতে, যদি এই ফর অল এর জন্য এক্স থাকে, পরেরটার জন্য ওয়াই ভেরিয়েবল, এই ভেরিয়েবলের নামগুলো চেঞ্জ করে দিতে হবে। এগুলো মানে এই রিলেটেড যত এই কোয়ান্টিফায়ারের মধ্যে যত এরকম ভেরিয়েবল থাকবে, এই সবগুলো রিলেটেড ভেরিয়েবল গুলো একই রকম নামে ইফেক্ট দিতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের এই যে এলিমিনেট এক্সটেনশন কোয়ান্টিফায়ার, এই কোয়ান্টিফায়ার গুলো আমাদের বাদ দিতে হবে। যখনই আমরা কি করতে পারবো, যখনই আমরা এই যে ভেরিয়েবল গুলোর নামগুলো আলাদা করতে পারবো, কোয়ান্টিফায়ার গুলো বাইরে বের করে দিতে পারবো, তখন কোয়ান্টিফায়ার গুলো আমাদের এলিমিনেট করতে হবে, বাদ দিতে হবে কোয়ান্টিফায়ার গুলো। এই কোয়ান্টিফায়ার গুলো আমাদের বাদ দিয়ে দিতে হবে। এরপরে কোয়ান্টিফায়ার গুলো যখনই বাদ হয়ে যাবে, কোয়ান্টিফায়ার গুলো বাদ দেওয়ার জন্য আমাদের যে প্রিনেক্স ফর্ম নিয়ে আসতে হবে, মানে কোয়ান্টিফায়ার যদি ভিতরে থাকে সেই কোয়ান্টিফায়ার গুলো বাইরে নিতে হবে, বাইরে নিয়ে বাদ দিতে হবে, না দিলে আমাদের কিন্তু আমরা এলিমিনেট করতে পারবো না। এটা হলো 5 নম্বর, প্রিনেক্স ফর্মে নিয়েই কোয়ান্টিফায়ার গুলো বাদ দিতে হবে। তারপরে 6 নম্বর আছে কনভার্ট টু সিএনএফ, এটা হলো আমাদের সিএনএফ, এটা হলো কোজাল নরমাল ফর্ম। কোজাল নরমাল ফর্ম সেটা কি বলে ডিসজাংটিভ হতে পারে, কনজাংটিভ হতে পারে, যে কোনো একটা ফর্মে আমাদের কনভার্ট করতে হবে। তার মানে টার্মগুলো আলাদা আলাদা ভাবে এমন ভাবে করতে হবে, ভিতরের অপারেটর গুলো হয় অ্যান্ড থাকবে অথবা অর থাকবে, দুইটার মিক্সার থাকবে না, হয় অ্যান্ড থাকবে অথবা অর থাকবে। এটা এই যে এরকম ফরম্যাটে আমাদের থাকবে। এই যদি আমরা অ্যান্ড নিই, এই যে এরকম একটা টার্ম টার্ম টার্ম, যদি এরকম থাকে আমাদের আলাদা করতে হবে। এরকম আলাদা করার ক্ষেত্রে, আলাদা করতে গিয়ে যদি আমাদের কোনো ভেরিয়েবলের নামের কোনো পরিবর্তন করা দরকার হয়, তা আমরা ভেরিয়েবলের নামগুলো পরিবর্তন করে দিব, রিনেম দ্য ভেরিয়েবল, এবং তখন এই টার্মগুলো আলাদা আলাদা করে আমরা লিখব। এই W1 আলাদা হয়ে যাবে, W2 আলাদা হয়ে যাবে, WN আলাদা হয়ে যাবে, এগুলো সব আলাদা হয়ে এই মূলত এই যে ডাব্লুর যে সেট থাকবে, এইটাই হলো তোমার নরমাল ফর্ম হবে। এটাই হলো নরমাল ফর্ম। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পলটা খাতা কলমে করতে হবে।
কারণ এরকম ওই সিম্বল দেখে একটু বিদঘুটে মনে হচ্ছে, কিন্তু ওই যে আমরা 9টা স্টেপ পার দিয়ে আসলাম, ওই 9টা স্টেপই এখানে করা আছে। এটা খুবই মানে সোজা, সেটার কোনো মানে এর মধ্যে কোনো ই নাই। এটা মানে এখানে হলো হবে ইমপ্লিকেশন। তো প্রথমে দেখো এই যে এই আমাদের স্টেটমেন্ট গুলো আছে, দেখো এখানে একটা ইমপ্লিকেশনে আমাদের ছিল যে প্রথম কাজ আমরা কি করব, প্রথম কাজ আমাদের ইমপ্লিকেশন গুলো বাদ দিতে হবে। প্রথম কাজ হলো ইমপ্লিকেশন গুলো বাদ দিতে হবে। ইমপ্লিকেশন গুলো বাদ দেওয়া মানে কি, দেখো এখানে পি, এই ব্র্যাকেট এখান থেকে শুরু, এই টার্ম পুরা এই পর্যন্ত, এটা তার মানে এটা টার্ম 1, এটা হলো টার্ম 2, দেখো এখানে তার মানে এটা হলো পি আর এই পুরাটা হলো কিউ। এটা পি আর এই পুরাটা হলো কিউ, তার মাঝে আছে আমাদের ইমপ্লিকেশন। একটাই আমি দেখাই, বাদ বাকি সবগুলো এরকম করা আছে। তাহলে এই ইমপ্লিকেশন বাদ দিতে হলে আমাদের ছিল কি, ইমপ্লিকেশন বাদ দেওয়ার ফর্মুলা নট পি অর কিউ। একই রকম এখানে দেখো কি আছে, এই দুইটা মিলে একটা ইমপ্লিকেশন আছে, এখানেও নট পি অর কিউ হবে। এইটা মিলে আবার একটা ইমপ্লিকেশন আছে, এখানেও আমাদের নট পি নট কিউ হবে। তার মানে এখানে তিনটা ইমপ্লিকেশন, একটা বড় ইমপ্লিকেশন আর দুইটা তার মধ্যে ছোট ছোট ইমপ্লিকেশন। দেখো প্রথমটাই যদি আমরা চিন্তা করি, এই এই ইমপ্লিকেশনটা কি করেছে আমরা তাই যদি দেখি, তাহলে নট পি এ দেখো অর, আর হলো এই দেখো পরে কিউ বসায় দিছে। এটা কি করেছে দেখো, এটা নট কিউ, নট লাগাইছে, আর এখানে তাহলে আমাদের অর হবে, এখানে অর, এখানে ভুল আছে সিম্বলটা, আর এই পিটা বসায় দিয়েছে, এই দুইটা। আর এই বড়টা কি করেছে, নট পি, এই দেখো নট পি, আর বাদ বাকি এইটা পুরাটা কিউ, এই পুরাটা এই দেখো এই পর্যন্ত একদম এই পুরাটা কিউ। ওরা 1 নম্বর স্টেপে একবারে সবগুলো যত ইমপ্লিকেশন ছিল সবগুলোই কিন্তু আমাদের সব ভেঙে দিয়েছে, বুঝছো? এই ইমপ্লিকেশন মনে রাখবা, এই ইমপ্লিকেশন আর ইকুইভ্যালেন্স এই দুইটাই হলো এখানে জটিল, আর বাদ বাকিগুলো সব সিন। তারপরে দেখো ডি মর্গানস ল অ্যাপ্লাই করেছে, যেখানে যেখানে নট আছে ডি মর্গানস ল অ্যাপ্লাই করে দিছে। ডি মর্গানস ল অ্যাপ্লাই করে দিয়ে যেখানে অ্যান্ড ছিল সেখানে অর হয়েছে, যেখানে অর ছিল সেখানে অ্যান্ড হয়ে গেছে, ডি মর্গানস ল অ্যাপ্লাই করে দিয়ে। এটা এই 2 নম্বর। 3 নম্বরে দেখো এর মধ্যে যেহেতু ওই যে বিভিন্ন ধরনের দেখো কোয়ান্টিফায়ার আছে, এই কোয়ান্টিফায়ারের ভেরিয়েবল, এখানে একটা কোয়ান্টিফায়ার, এখানে একটা কোয়ান্টিফায়ার, এখানে একটা কোয়ান্টিফায়ার, তিনটা কোয়ান্টিফায়ার আছে। তিনটা কোয়ান্টিফায়ারে তিনটা ভেরিয়েবল দেখো নাম, এই ফর অল এর জন্য এক্স নাম নিছে, সাম ওয়াই এর জন্য এখানে ওয়াই নাম নিছে, এটার জন্য এর রিলেটেড ওয়াই দিয়েছে, আর এই এটার জন্য ডাব্লু দিয়ে দিয়েছে, মানে তিনটা রিনেম ভেরিয়েবল করে দিয়েছে 3 নম্বর। এইগুলো এরপর 4 নম্বর দেখো, 4 নম্বর কোয়ান্টিফায়ার বাদ করেছে। এই যে প্রথম এই কোয়ান্টিফায়ার ওরা বাদ করেছে ফর অল, এই কোয়ান্টিফায়ার যে বাদ দিছে, এই যে ডাব্লু কোয়ান্টিফায়ার, এই ডাব্লু কোয়ান্টিফায়ার এই যে ফাংশন ব্যবহার করেছে, এই ডাব্লুর জন্য একটা ফাংশন ব্যবহার করেছে। কোয়ান্টিফায়ার গুলো এমনি এমনি বাদ দেওয়া যাবে না, কোয়ান্টিফায়ার গুলো বাদ দেওয়ার জন্য এরকম ফাংশন নিতে হবে। কোয়ান্টিফায়ার গুলো ফাংশন দ্বারা বাদ দিছে। তো এটা মনে রাখতে হবে, কোয়ান্টিফায়ার গুলো এই যে আমাদের সাম, মানে এই যে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার সরাসরি বাদ দেওয়া যাবে না। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার বাদ দিতে হলে ফাংশনাল যে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার যে ভেরিয়েবলের উপরে অ্যাপ্লাই করা আছে সেই ভেরিয়েবল রিলেটেড ফাংশন ব্যবহার করতে হবে। এখানে ফাংশন, নতুন ফাংশন ব্যবহার করেছে।
আর যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ছিল, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার গুলো এই ভিতরেরটা ছিল, এই দেখো ভিতরের এটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা সে বাইরে নিয়ে গেছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। এই 5 নম্বরই হলো আমাদের প্রিনেক্স ফর্ম। এই 5 নম্বর হলো সব কোয়ান্টিফায়ার গুলো বাইরে চলে আসছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, আর ভিতরে এর মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো কোয়ান্টিফায়ার নাই, সেই জন্য এটাকে বলা হয় প্রিনেক্স ফর্ম। আসলো এখন প্রিনেক্স ফর্মের পরে এখন আমাদের নরমাল ফর্ম বানাতে হবে, হয় আমাদের কনজাংটিভ নরমাল ফর্ম অথবা ডিসজাংটিভ নরমাল ফর্ম। এখানে ডিসজাংটিভ নরমাল ফর্ম বানাই দিয়েছে সবগুলো, যেখানে যেখানে যেটা অ্যাপ্লাই করার দরকার ছিল সেখানে সেখানে দেখো ডিসজাংটিভ নরমাল ফর্ম আমাদের এখানে বানাই দিয়েছে, এখানে যেটা যেটা দরকার ডিসজাংটিভ নরমাল ফর্ম আমাদের দিয়ে ফাইনালি এখানে দেখো কোনটা ঠিক আছে, এই ডিস্ট্রিবিউটেড ল অ্যাপ্লাই করে দিয়ে কোন পর্যন্ত দেখো, ও না এটা কনজাংটিভ নরমাল ফর্ম করেছে ডিস্ট্রিবিউট ল, এই একটা ডিস্ট্রিবিউট ল এটা অ্যাপ্লাই করে দিল টার্ম 2 আর এটা টার্ম 3, তার মানে এটা হলো কনজাংটিভ নরমাল ফর্ম বানাই দিচ্ছে। এটা W1 W2 W3 তিনটা W বানাই দিচ্ছে, এই তিনটাকে আলাদা আলাদা করে দিচ্ছে, এই একটা এই একটা এই একটা, এই তিনটা সেট আকারে লিখে দিয়েছে। এটাই হলো আমাদের কজাল ফর্ম। তার মানে এটা, তার মানে ওই যে স্টেটমেন্ট আমাদের এই যে ছিল এখান থেকে আমাদের ফাইনালি এই কজাল ফর্ম এরকম আসলো। তার মানে তোমাদের মনে রাখতে হবে যে প্রথম কাজ হলো যত ইমপ্লিকেশন আছে ইকুইভ্যালেন্স আছে সেগুলোকে বাদ দিতে হবে। ইমপ্লিকেশন ইকুইভ্যালেন্স বাদ দিলে অনেক নেগেশন চলে আসবে, নেগেশন গুলো বাদ দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে, সেখানে যদি ডি মর্গানস ল অ্যাপ্লাই করার দরকার পড়ে ডি মর্গানস ল গুলো অ্যাপ্লাই করে দিতে হবে। এরপরে হলো ভেরিয়েবল গুলো রিনেম করে দিতে হবে, যতগুলো কোয়ান্টিফায়ার থাকবে কোয়ান্টিফায়ার রিলেটেড গুলো ভেরিয়েবল গুলো আলাদা আলাদা হতে হবে। এরপরে 4 নম্বর স্টেপে দেখো যত এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ছিল সেইগুলো ফাংশনাল ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। ওগুলো যে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার যে ভেরিয়েবল গুলোর অ্যাপ্লাই করা ছিল সেই ভেরিয়েবলের একটা ফাংশন, নতুন একটা ডামি ফাংশন নিতে হবে, এই সব ভেরিয়েবলের নামগুলো এই ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে এবং ওখান থেকে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার গুলো বাদ দিতে হবে। সেটা হলো 4 নম্বর। 5 নম্বর স্টেপে ভিতরে যদি আর কোনো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার গুলো থাকে সেগুলো সব বাইরে নিয়ে যেতে হবে, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার গুলো সব বাইরে নিয়ে যেতে হবে, বাইরে নিয়ে গেলে সেটা হবে প্রিনেক্স ফর্ম। প্রিনেক্স ফর্মে আসার পরে দেখবা যে তুমি কোন ফর্মে তোমার এই যে তোমার লজিকটা আছে বা তোমার যে এই ফর্মটা আছে এই ফর্মটা তোমার কনজাংটিভ ফর্মে যেতে সুবিধা না ডিসজাংটিভ ফর্মে নেওয়া সুবিধা। তাহলে যে ফর্মে যাওয়া সুবিধা, এখানে যদি ডিস্ট্রিবিউটিভ ল কমিউটেটিভ ল এই লগুলো যদি অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে অ্যাপ্লাই করে দিয়ে ডিস্ট্রিবিউটেড করে দিয়ে, সেটা মেনলি বেশি ব্যবহার করা হয় ডিস্ট্রিবিউটিভ ল, সেটা অ্যাপ্লাই করলে হয় সেটা কনজাংটিভ নরমাল ফর্ম অথবা ডিসজাংটিভ নরমাল ফর্মে সেপারেট হয়ে যাবে। যখনই সেপারেট হয়ে যাবে তখন ওই টার্মগুলো আলাদা আলাদা করে লিখতে হবে, এই আলাদা আলাদা টার্মগুলোই হলো আমাদের নরমাল ফর্ম ওই এক্সপ্রেশনের জন্য। তো এইটাই হলো ফার্স্ট অর্ডার প্রেডিকেটেড লজের হলো কনভার্সন টু দ্য কজাল ফর্ম। এই ছিল হলো আমাদের সিম্বলিক লজিকের আমাদের মোটামুটি আমাদের এইগুলো। তো কারোর কোনো প্রবলেম আছে? সবাই কি বুঝতে পারছো? বোঝার মতো হয়েছে? জি স্যার। তোমাদের লাস্ট যে ক্লাস চলছিল সেটা হলো আমাদের প্রোগ্রামিং এর দুইটা প্রোগ্রামে অলরেডি লিভস আমরা শেষ করে দিয়েছি, আর ব্লক প্রোগ্রামও মনে হয় শেষ ক্লাস।
তো এইগুলোর কিন্তু তোমাদের হলো প্র্যাকটিক্যাল গুলো করতে হবে। এগুলো আমরা আমাদের কিন্তু ল্যাব রিপোর্ট হলো 3টা প্রোগ্রামের জন্য 3টা আমরা ল্যাব রিপোর্ট 3টা সেকশন থাকবে, আলাদা আলাদা 3টা রিপোর্ট নিব। ফার্স্ট ওয়ান হলো লিপসের জন্য নিব, সেকেন্ড নিব আমাদের ফ্লো প্রোগ্রামিং এর জন্য, আর থার্ড আরেকটা পড়বো আমরা কিছু সার্চিং স্ট্র্যাটেজি পড়বো, হিউরিস্টিক সার্চ দিয়ে এরকম সার্চের আমাদের একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারেও কিছু এক্সপেরিমেন্ট আমরা করব, মানে ল্যাবের এক্সপেরিমেন্ট করব সেগুলো। তো তোমরা এইগুলো কি বলে তোমরা এই প্রোগ্রামগুলো কিন্তু প্র্যাকটিস করবে ভালোভাবে। তোমাদের যদি অনলাইনে তো এডিটর দিয়ে দিয়েছি, অনলাইনে সমস্যা হলে অফলাইনে সফটওয়্যারগুলো ইনস্টল দিয়ে অফলাইনে করবা। আর এই সফটওয়্যারগুলো খুবই ভারী সফটওয়্যার না, খুবই পাতলা, যে কোনো কম্পিউটার ইভেন কি মোবাইল অ্যান্ড্রয়েড ফর্মেও এগুলো দিয়ে তুমি অনলাইনেরগুলো প্রোগ্রাম করতে পারবা, এগুলো কোনো সমস্যা নেই। তো আশা করি সমস্যা হবে না। আর ক্লাস কি মোটামুটি এ পর্যন্ত যা হয়েছে সবার একটু বোঝা যাচ্ছে? তোমাদের তো রেসপন্স পায় না, কোনো প্রবলেম হচ্ছে বা হচ্ছে না সেই ধরনের একটু রেসপন্স পেলে আমার জন্য একটু সুবিধা হতো, যে তোমাদের আমি বোঝাতে পারছি কি পারছি না। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক্লাসে একটু রেসপন্স করবা যাতে আমিও একটু বুঝতে পারি যে তোমাদের, যেহেতু এটা দূর থেকে ডিস্টেন্স লার্নিং হচ্ছে, এখন তো সামনাসামনি চেহারা দেখলে অনেক সময় বোঝা যায় যে কে বুঝতে পারছে কে বুঝতে পারছে না। এখন তো সেই চেহারা দেখে আসলে বোঝা যাবে না বা চেহারা দেখা যাচ্ছে না, সুতরাং সেই জন্য একটু টেক্সট লিখে বা এই টার্মগুলো যে বুঝতে পারছো সেই ধরনের বা বুঝতে পারছো না সেই রেসপন্স দরকার। বুঝতে পারছো? আমরা কিন্তু অলরেডি জি স্যার। 20 ক্লাস ক্রস করে গেছি, বুঝতে পারছো? এটা Yes. আমরা কিন্তু অনেক পড়া পড়ে ফেলছি অলরেডি, অনেক। সেইগুলো কিন্তু তোমরা এই নিজেরাও একটু বাসায় এই পড়াগুলো কমপ্লিট করো, না হলে পরীক্ষা ভালো করতে পারবে না। তো ওকে, সবাইকে ধন্যবাদ। কালকে মনে হয় আমি ক্লাস নিতে পারবো না, হয়তো পরশু আবার ক্লাস নিব। ঠিক আছে? জি স্যার। Yes. ঠিক আছে, ওকে, ঠিক আছে। ভালো থেকো সবাই, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।